বলেন। আমার নাম জীবন। জীবন। জীবন, বয়স কত এই মুহূর্তে আপনার? 30 রানিং। 30 বছর বয়স আপনার। জি। বাড়ি কোথায়? নাটোরে। নাটোরে। থাকেন কোথায় এখন? ঢাকাতে থাকি সাইনবোর্ড। সাইনবোর্ডে। আপনি আমাকে শোনেন কতদিন যাবত, বা কখন মনে হলো যে আসলে এখানে আসা উচিত এবং নিজের জীবনের কিছু সিক্রেটস লাখ লাখ মানুষের কাছে বলা উচিত? এখানে আপনার অনুষ্ঠানে আমি অনেক আগের থেকেই শুনি, এবং ভুল যখন আমার জীবনে যে ভুলগুলো করছি, এই ভুলগুলো করার পরে রাতে যখন ঠিক আছে ঘুমাতে যাই, তখন আমার মনের মধ্যে অনেক পেইন করে। তখনই আমার মনের মধ্যে ঠিক আছে একটা আবেগ আসলো যে না, আমি যে ভুলগুলো করছি এখানে গিয়ে যদি বলি, অন্তত আমার দ্বারা আমি যে ভুলগুলো করছি অন্য কেউ যেন এই ভুলগুলো না করে। এই অনুষ্ঠান কি কোনোভাবে আপনাকে কোনো হেল্প করেছে যে ওইখান থেকে চলে আসার জন্য, মানে ভুলগুলো থেকে চলে আসার জন্য বা নিজের বিবেকটাকে জাগানোর জন্য এই রেডিও অনুষ্ঠানটা কোনোভাবে কি কোনো হেল্প করেছে? রেডিও অনুষ্ঠানটা আমি মনে করি ঠিক আছে শুধু আমার জন্য না, সারা পৃথিবীর জন্যই অনেক বড় একটা পাওয়া। FM আসার পরে মানুষের চোখ, যারা অন্ধকারে ছিল তাদের চোখটা খুলে গেছে যে না, FM এর দ্বারা মানুষ ভুল ভালো মন্দ দুইটাই তাদের জীবনে ঠিক আছে জানতে পারতেছে, যে আসলেই কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, কীভাবে লাইফ সেট করা যাবে, সব কিছুই এখানে ঠিক আছে। মানে ঠিক আছে, আপনার মূল্যায়নধর্মী কথাবার্তায় না আমরা অনুষ্ঠানের শেষে যাব, আমরা বরং একেবারে ধারাবাহিকভাবে শুরু করতে চাই, যে কারণে আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে সিক্রেটস। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে ফোন দিতে পারেন এই নাম্বারে যদি আপনি এই অনুষ্ঠানে আসতে চান, 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি জীবন, ধারাবাহিকভাবে বলুন আপনি যেখান থেকে বলতে চাইবেন। গল্প বলার আগে একটু ভিন্ন কথা বলতে হবে, সেটা হলো গিয়ে আমরা যখন স্বপ্ন দেখি ঘুমন্ত অবস্থায়, যখন ঘুমটা ভেঙে যায় আমরা সাথে সাথে আসলে মনে করতে পারি না যে কী স্বপ্নটা দেখলাম। আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা সময় যখন অতিবাহিত হয় তখন পুরাটা স্বপ্ন মনে পড়ে, হ্যাঁ আজকে এই স্বপ্নটা দেখলাম। আমরা প্রথমে শহরে ছিলাম, আমার বাবা একজন ব্যবসায়িক ছিলেন, চাউলের ব্যবসা করতো ভালো। আমাদের শহরের মধ্যে অন্য 10টা ব্যবসায়িকের মধ্যে আমার বাবা ছিল একজন। আমাদের শহরে বাড়ি, আমাদের ব্যবসা, আমরা থাকতাম শহরে, সব কিছুই। জি। আমার বয়স যখন 4 বছর তখন আমি আমার বাবার দ্বিতীয়, আমার বড় বোন আছে, দ্বিতীয় সন্তান আপনি? হ্যাঁ দ্বিতীয়। বাবা কি করতেন? বাবা ব্যবসা করতেন, চাউলের ব্যবসা। জি। তো আমার বয়স যখন 4 বছর তখনই আমাকে স্কুলে দিছে। কিন্তু স্কুলে যখন দিছে আমাকে, এতই ছোট 4 বছর, আমি তখন একটা বুঝতাম না আসলে স্কুল কি। ধীরে ধীরে পরে আমি আমার শহরের অনুভূতিটা ঠিক আছে, পরে আমি স্বপ্নের কথা যে বললাম, পরে ধীরে ধীরে আমার মনে যে শহরে ঠিক আছে আমি যখন স্কুলে গেছি কী করছি, আমি দেখতাম সকালবেলা আমার বাড়ির সামনে একটা নতুন রিক্সা আসতো, অনেক সুন্দর রিক্সা। এই রিক্সায় ঠিক আছে দাঁড়ায় থাকতো, বেল দিত, আমার আম্মা নিয়ে রিক্সায় উঠাই দিত। আচ্ছা। রিক্সায় উঠাই দিত, আমি রিক্সায় উঠে ঠিক আছে স্কুলে যাইতাম। স্কুল থেকে আবার ছুটি হলে ঠিক আছে নিয়ে আসতো। এমন কিছুদিন চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায়। আচ্ছা। ব্যবসা নষ্ট বলতে সেটা বলতেই হবে, আমার বাবার জোয়ার নেশা ছিল। আচ্ছা। জোয়ার নেশার কারণে তার ফ্রেন্ড সাইকেল যারা ছিল তাদের সাথে জোয়া খেলতে খেলতে সে একসময় ঋণগ্রস্ত হয়ে যায়। আচ্ছা। ঋণগ্রস্ত হওয়ার পরে মনে করেন ব্যবসার যত টাকা পয়সা থাকে সব নষ্ট হয়ে যায়। তারপরে আমরা গ্রামে চলে আসি, শহর থেকে গ্রামে চলে আসি। গ্রামে যখন আসি তখন দেখি আমার দাদার বাড়িতে, গ্রাম যে ঘর বাড়ি, জি, খড়কুটার ঘর বাড়ি, কোনো টিন কোনো কিছুই ছিল না। উপরে ছিল আপনার, আমরা ছন বলি, ছনের আর পাটখড়ি বিভিন্ন কিছু বেড়া দিয়ে আমার দাদার বাড়ি। তো দাদার মোটামুটি 17-18 বিঘা জমি ছিল। জি। আর আমার দাদার হলে 4 ছেলে ছিল। আচ্ছা। আমার বাবা যখন শহর থেকে গ্রামে চলে আসলো, আসার পরে তখন চলবে কি করে, তখন আমার দাদা বললো ঠিক আছে ব্যবসা বাণিজ্য নষ্ট করছো, তাহলে এখন সংসারে কাজ করো। তো সংসারে মোটামুটি আমি এটুক মনে আছে, আমি আমার শহর থেকে গ্রামে আমাদের যে প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলটায় ভর্তি করাইছে। আচ্ছা। এখানে লেখাপড়া করতেছি 2 বছর পর্যন্ত। আমার বাবা মোটামুটি নিজের জমি এবং অন্যের জমি বর্গাজে বলি, জি, অথবা কটে বলি, এভাবে নিয়ে চলতে থাকে। আচ্ছা। চলতে চলতে মোটামুটি ভালোই যাচ্ছিল। হঠাৎ করে আবার যখন টাকা পয়সা মোটামুটি কৃষিকাজ করে, মোটামুটি গ্রামে অন্য গাছ আছে না, গাছের ব্যবসা করতো আর কি। তো সেখান থেকে মোটামুটি আবার ইনকাম শুরু হয়। শুরু হওয়ার পরে আবার সেই বন্ধু বান্ধবের সাথে
আবার বাবার জীবনের সাথে পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আবার তাদের তখন সাথে- কি আপনি নিজের চোখে দেখেছেন না এগুলো আপনি শুনেছেন পরবর্তীতে বড় হয়ে? না, আমি তাদেরকে সবাইকে চিনি। আচ্ছা, মানে আপনি যে সময়ের গল্প বলছেন তখন আপনার বয়স কত গ্রামে? গ্রামে যখন ঠিক আছে তখন 5 বছর। 5 বছর। আমি স্কুলে দেখছি- পড়েন না তখন? না, তখন শহর থেকে গ্রামে আবার ভর্তি করাই দিয়েছে আমাদের প্রাইমারি স্কুলে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, বলেন তারপর। তখন আবার যখন আমার 6 বছর হয়ে গেছে হুম তখন আমি দেখতাম যে আমার বাবা আবার এরকম বাড়িতে থাকে না। হুম হঠাৎ করে দেশে 10,000 20,000 টাকা আছে, হুম 2 দিনের জন্য উধাও। তখন মা কাঁদতো, যে আমার 2টা সন্তান অলরেডি, হুম হুম আমার বড় বোন, আমি এদেরকে কোনো দেখাশোনা নাই, কাপড় চোপড় কিনে নাই, এদের মানে ঠিক মতো দেখতো না, কাঁদতো। হুম তখন আবার আসতো, যখন টাকা পয়সা শেষ তখন আবার আসতো। আচ্ছা, এমন করতে করতেও মনে করেন মাঝে মাঝে চলে যায় আবার আসে, চলে যায় আবার আসে। এমন করতে ক্লাস 3-তে গেলাম। হুম হুম ক্লাস 3-তে যখন গেছি তখন আমার বড় বোনটা তখন ক্লাস 4-এ পড়ে। এক ক্লাস ডিফারেন্স আমরা। জি, আমার আমারে যে একটা কাপড় সেটাও মনে করেন ঠিক আছে কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে না আমার বাবার। মানে আমার ফ্যামিলির অবস্থা এতটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার দাদা অনেক ভালো একটা লোক ছিল। উনি কোনোদিন কারো কাছে 2 টাকা ধার দেয় না, মানে কোনো গন্ডগোল কারোর সাথে আমি যতদিন দেখছি তাকে কোনো দিন করে নাই, এবং সবসময় চেষ্টা করছে নিজের যা কিছু আছে এটা নিয়েই চলার জন্য। আচ্ছা, তো আমার দাদা একদিন বলতেছে যে আসলে আমার আমাকে বলতেছে, তোমাকে নিয়ে আসছিলাম এই বাড়ির বউ করে, অনেক স্বপ্ন করেই। তো আসলে এই এই ছেলের দিয়ে ঠিক আছে তোমার জীবন চলবে না, তুমি চলে যাও। আচ্ছা, আমার মানে দাদা দাদা নিজে বললো বলতেছে। হচ্ছে আপনার মাকে? মাকে বলার একটাই কারণ ঠিক আছে যে ও তো কিছুই করতেছে না জীবনে, না দেখতেছে ঠিক আছে বাপ মা, না দেখতেছে তার স্ত্রী সন্তান, সবকিছুই কেমন জানি মানে অন্যরকম ভাবে চলতেছে। তখন আমার মা দেখি সত্যি ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, 1 বছর গেছে একটা কাপড় দেয় নাই। 1 বছরের মধ্যে হয়তো বা আমার দাদা কখনো একটা কখনো 2টা কাপড় দিয়েছে, এভাবে কষ্ট করে চলতেছে। আচ্ছা, এখন আম্মা দেখি আমাদেরকে মানে ফেলে রেখে চলে যাচ্ছে। তখন আমি তখন ক্লাস 3 কয় ভাই বোন তখন আপনারা? তখন আমরা 2 ভাই বোন, আর আমার মার পেটে ওই মতো পরে বুঝতে পারছি আর কি আমার আরেকটা বোন ছিল ছোট, আচ্ছা, চলে যাচ্ছে। কিন্তু ওই মুহূর্তে আমি আমাদের পাশের বাড়িতে একটা লোক মানে ওনার ওয়াইফ ডিভোর্স দিছে। ডিভোর্সের পরে ওই লোকটা আরেকটা বিয়ে করছে, করার পরে আগের যে সন্তান ছিল নতুন যে বিয়ে করছে উনি তেমন একটা দেখতে পারতো না, সারাক্ষণ কেমন দেখতাম ঠিক আছে গালাগালি মারামারি এই জিনিসটা ঠিক আছে ফিল করতো। তখন আমি আমার এই জিনিসটা নলেজ আসলো যে ওর সৎ মা আসছে ওদের ঘরে আমাদের পাশের বাড়িতে, যেহেতু ঠিক আছে এইরকম করতেছে, তা আমার মা যদি চলে যায় আমার বাবা যদি অবশ্যই বিয়ে করবে, যদি বিয়ে করে ঠিক আছে আমাদের সাথে এমন করবে। তখন আমি কান্না শুরু করে দিলাম, আমার বড় বোনটাও কান্না শুরু করছে যে মা তুমি ঠিক আছে যাও না। আমি তো ছাড়ি নাই যে আমি যখন বড় হব কাজ করতে শিখবো আমি তখন থেকে তোমাকে কামাই করে খাওয়াবো, কিন্তু তবুও ঠিক আছে এই সংসার থেকে যাও না। আমি বড় যখন হবো আমি তখন থেকে ঠিক আছে তোমার কামাই করে খাওয়াবো। জি। পরে আমাদের প্রতিবেশী যারা আরো চাচি যারা ছিল এরা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুই না ঠিক আছে আমার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে পরে মা ফিরে আসলো। আচ্ছা, ফিরে আসার পরে ঠিক আছে থাকতে শুরু করলো। ক্লাস 3 থেকে 4-এ গেলাম, মাঝখানে এখন যেটা ক্লাস 4-এ যখন গেছি তখন মনে করেন ওই বাপ ওরকমই কাজ করে না, বাড়িতে থাকে না। তখন আমার যে বাপের ছোট যে চাচারা আছে ওরা সব মনে করেন কৃষি কাজ করে, আমার তখন ডাকে যে ওই জমিতে ঠিক আছে নাঙ্গল চাষ করতেছে ওখানে ভাত দিয়ে আসো, 5টা কামলা নিচে ওখানে ভাত দিয়ে আসো, অথবা এই গরুগুলা ঠিক আছে ওই জমিতে দিয়ে আসো, অথবা গরুগুলা নিয়ে আসো। মানে রেগুলার তখন তাদের সাথে একটা কাজ শুরু করলাম। যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার বড় বোন যেটা সেটা ক্লাস 5-এ। আচ্ছা, ক্লাস 5-এ পরে তখন মোটামুটি মনে করেন একটু বড় হয়েছে বোনটা। তখন মনের মধ্যে ঠিক আছে মানে তখন টাকা পয়সা তেমন একটা মানে ইনকাম নাই যে বোনের এটা ভালো একটা পোশাক, আমার একটা ভালো পোশাক মার জন্য, এগুলো তেমন একটা মানে সম্ভব হয়নি। এরপরে মনে করেন বাপের যখন খোঁজ খবর নাই তখন শুরু করলাম কি আমাদের আশেপাশে যারা আছে তখন আমাদের এলাকায় আমার মনে আছে বড় যারা কাজ করতো মনে করেন 15 থেকে 20 টাকা পাইতো বড়রা, আর ছোটরা যদি কাজ করতো 5 টাকা 7 টাকা এরকম দিত আর কি। আচ্ছা, তো আমি প্রতিবেশী এক চাচারা বললাম চাচা আমাদের দেশে আবার আখের চাষটা বেশি হয় আর কি,
পরে বললাম যে আপনার আখ খেতে আমি কাজ করব। হুম তো উনি হাসলো যে তুমি আর কি কাজ করবা, তোমার বাবা এত বড় ব্যবসায়িক ছিল, ঠিক আছে, তোমরা আজকে গ্রামে থাকো, তুমি কাজ করতে পারবে না। হুম হুম তারপরে বললাম ঠিক আছে করব না, উনি আসলে কাজে আমাকে নিল না। না নেওয়ার পরে আমি আমাদের গ্রামে আরও অন্য অন্য মানে যারা গরিব ওরা দেখতাম কি সকালবেলা ঠিক আছে বের হচ্ছে, জি যে জিজ্ঞাসা করলাম যে হে তোমরা কই যাও, বললাম আমরা অন্য গ্রামে যাচ্ছি অমুকের কাজ করতে। হুম হুম তখন আমি তোমাদের সাথে যাব। তো আমি গেছি, আসলে কার বাড়িতে কোন গ্রামে এটা শিওর আমি জানি না, কিন্তু যেই বাড়িতে গেছি ওইটা হলে আমার বাপের খুব একজন পরিচিত লোক ছিল, জি আমি তাকে চিনতাম না। পরে আমি যেমন করে পাট ক্ষেত যতগুলো ফসল আছে সবচেয়ে পাট গাছ যখন ছোট থাকে, পাটের যে বীজটা যখন হয় ধরেন 4 ইঞ্চি 6 ইঞ্চি খুবই নরম থাকে, আচ্ছা একবার যদি ডলা দেওয়া যায় মনে করেন ওটা আর হবে না। পাটের গাছ যখন ছোট থাকে জি আমি মনে করি ডলা মানে ভেঙে দিলে আর হবে না আর হবে না। তা আসলে পাট খেতে কি করে বসতে হয়, কি করে এটা পরিষ্কার করতে হবে মানে আপনার কোনো আইডিয়া ছিল না? আমার কোনো আইডিয়া ছিল না। তা আমি কি করতেছিলাম, আমরা যেভাবে সচরাচর খেলাধুলা করতাম ওই অবস্থায় বসে বসে আমি পরিষ্কার করতেছি, কিন্তু আমি পিছনে একবারও খেয়াল করিনি যে পাটগুলো যে ভেঙে পাট কি অবস্থা পাট তো হচ্ছে। না ওই আখের গাছ না পাট পাট পাটের গাছ আচ্ছা হ্যাঁ আখের ক্ষেত তো ধরেন কেল করা থাকে, কেলের মাঝখানে যাওয়া পরিষ্কার যায় করে। হ্যাঁ হ্যাঁ পাট ক্ষেত আমি নিয়ে যাচ্ছি বা পরিষ্কার করতেছি আগাছা, পিছনে একবারও আমি খেয়াল করিনি যে কি হচ্ছে। হুম মানে যেখানে পাট অনেক ঘন ওখানে একটু মানে পাতলা করে দিতেছি, আর যেখানে ঘাস আছে ঘাসটা আমি মানে আমাদের আঞ্চলিক ভাষা কাশি বলে, নীর কাশি, এটা দিয়ে কাটতেছি। হুম তো যাক আমরা টোটালি 8 জন ছেলে, সবই এরকমই 6 বছর 7 বছর কারো 8 বছর এরকম আর কি। হুম পরে আমি জমির যে মালিক উনি সকালে কি করছে যে 8টা লোক 2টা করে রুটি নিয়ে আসছে হুম হুম আর 1 জগ পানি নিয়ে আসছে। জমির মাথায় আসার পরে দেখে আমি যে দিক দিয়ে পরিষ্কার করতেছি ওটা পুরাটাই মনে করেন পুরো রাস্তা হয়ে গেছে, মানে বসা বসা ভাঙা 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 হ্যাঁ যে বসতে বসতে আসছি। এখন বলতে তোমরা কাজ স্টপ করো, বন্ধ করো। পরে সবাই উঠছে, কি হয়েছে, এখন আমি পিছে তাকায় দেখি এটা তো পুরো আমি জমির আইল বানায় ফেলাইছি এরকম অবস্থা। পরে কয় তুমি অমুকের ছেলে না, বললাম জি আমি অমুকের ছেলে। কয় তুমি কাজে আসছো, তোমার কাজ করা লাগবে না। উনি কি করলো 7 টাকা আমাকে পকেট থেকে বের করে দিল, তুমি এক্ষণ সোজা বাড়িতে যাবা। আমি বললাম না আমি তো কাজই করলাম না, আমি টাকা নেবো ওখানে। কয় না তুমি ঠিক আছে যার ছেলে ও লেগে আমার খুব ক্লোজ বন্ধু, ও যদি শুনে যে আমার বাড়িতে তুমি কাজ করছো অত মনও খারাপ করতে পারে, আমি টাকা নেবো না। তারপরে 7 টাকা জোর করে দিছে, আমি পকেটে করে ঠিক আছে নিয়ে বাড়িতে চলে আসছি। যে কোন একভাবে বাপে 2 দিন পরে জানতে পারছে যে আমি অমুক জায়গায় কাজ করতে গেছি। বাবা বলতেছে তুমি তো ঠিক আছে অমুকের বাড়িতে কাজ করতে গেছিলা, তো তোমাকে যে টাকা দিয়েছে সে টাকা কই। তো আমি এই 7 টাকার থেকে 2 টাকা খরচ করছি, 5 টাকা রাখছিলাম, এই 5 টাকা আবার রিটার্ন করছি। রিটার্ন করলাম। স্কুল মাঝে মাঝে এই গ্যাপে গ্যাপে বাপ এটা বলে তারপরে শুনি না, মাঝে মাঝে অন্যের কাজ শুরু করলাম। স্কুল মনে করি 1 সপ্তাহ যদি 3 দিন স্কুলে যাই, শুক্রবার সহ 4 দিন মনে করি অন্যের কাজ করি। আর আমার দাদার বাড়িটা ছিল 3 বিঘে জায়গার উপরে বাড়ি, 10 কাঠার মধ্যে ছিল পুকুর, জি আর বাদ বাকিটা ছিল আপনার লেবু বাগান। তখন আমার মাথার মধ্যে ঠিক আছে ক্লাস 4 যখন পড়ি তখন আমাকে বললো মা এভাবে তো চলা যাবে না। তখন মনে করো ওই যে মানুষের বাড়িতে কাজ করি 8 টাকা 10 টাকা, তারপরে আম্মা কিছু মুরগি পালতো, এরকম করতে করতে কিছু ছাগলের বাচ্চা কিনে দিলাম আম্মাকে। এরপরে যদি একটা মিষ্টি কুমড়ার দাম হয়েছে 2 টাকা, ওইটা আমাদের বাড়ির থেকে 7 কিলোমিটার দক্ষিণে আমাদের ক্যান্টনমেন্ট। জি ক্যান্টনমেন্টে আমি জানি ক্যান্টনমেন্টের বাজার যদি এটা নিই 2 টাকার জিনিস 5 টাকা বিক্রি করা যাবে। তখন আমি মনে করি প্রতি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন স্কুলে, প্রাইমারি স্কুলে হ্যাঁ অথবা 2টা ক্লাস করছি। আর আমার একটা স্যার ছিল, স্যারটার নাম ছিল ইসমাইল, খুব ভালো ছিল। আর আমি প্রাইমারিতে যখন লেখাপড়া করছি আমি স্টুডেন্ট তখন অনেক খারাপ ছিলাম। খারাপ বলতে এই কারণেই আমার বাড়ির কাছে যখন মানুষ স্কুলে যেত তখন আমি এই জমিতে থাকতাম, হয় কারো কাজ করতেছি অথবা ঠিক আছে নিজের গরু, বাড়ির গরু যেটি গরু দেখতেছিলাম, অথবা ভাত নিয়ে যাচ্ছি এরকম কিছু। অনেক কিরে আমরা স্কুলে যাচ্ছি আর তুই মাত্র ঠিক আছে জমিতে যাচ্ছ কাজের লোকের কাছে ভাত নিয়ে, তখন বলতাম হ্যাঁ। তো এভাবে কাজ কাম করি। ক্লাস 5 ক্লাস 6-এ যখন গেছি তখন মনে করেন আমার ছোট বোনের পরে আরও ছোট একটা ভাই।
ক্লাস 8-এ যখন পড়ি তখন আমার ছোটো ভাইটা আমার সাথে মোটামুটি কথা বলে। আর এতদিন পর্যন্ত মনে করেন আমি আমার এই যে সবজি চাষ করতাম যে আমার বাড়ির ভিটায়, এগুলা মুরগি, হাঁস মুরগি, ছাগল এগুলো বিক্রি করে আমি আমার ছোট ভাই বোনদের লেখাপড়া, পোশাক পরিচ্ছদ, আমার আম্মাকে দেখাশোনা এভাবেই করতাম। জি। সবসাথে একটা কথা, ঠিক আছে, না বললেই না, আমি যখন ক্লাস 8-এ তখন হঠাৎ ঈদ চলে আসছে। ঈদ যখন চলে আসছে তখন ঈদের একদিন আগে, হয়তো বা কালকে ঈদ, আজকে জি। ঈদের আগের দিন আর কি, সবাই দেখি নতুন নতুন কাপড় চোপড় পরতেছে। তখন আমার, ঠিক আছে, আমার কাছে কিছু টাকা ছিল, আমি আমার বড় বোন, ছোট বোন এদেরকে কেনাকাটা করে দিছি। আর ছোট ভাইয়ের জন্য আব্বা একটা শার্ট নিয়ে আসছে। জি। একটা শার্ট নিয়ে আসছে। আর আমার খুব শখ হইল ক্লাস 8-এ যখন পড়ি যে এবার ঈদটা, ঠিক আছে, খুব ভালো মতো করতে হবে। তো আমার কাছে কিছু টাকা ছিল। আর আমি আব্বাকে বললাম যে আমাকে টাকা দাও, ঠিক আছে, আমি আর আমার ছোট ভাইটা যে জি। আমরা মার্কেটে যাবো, কেনাকাটা করবো। ওনার কাছে আসলে 1000 টাকাই ছিল, আমি আসলে জানতাম না। উনি বলতেছে টাকা পয়সা নাই। তাই আমি অনেক মন খারাপ করি, কান্নাকাটি করি। মাও কিছু বলে বাবারে, তখন বাবা ওই 1000 টাকা বের করে দেয়। আমি প্রায় এই 1000 টাকা নিয়ে, আমার কাছে কিছু ছিল, আমাদের ক্যান্টনমেন্টে মার্কেটে যাই। জি। ওখানে যাওয়ার পরে আমি আমার ছোট ভাই, ওর জন্য একটা শার্ট প্যান্ট, আমার জন্য শার্ট প্যান্ট আর বাটা আপনার জুতা, এগুলো, ঠিক আছে, কেনার পরে যখন আমাদের সাইকেল নিয়ে যাই, আমাদের বাড়িতে যখন ঢুকবো এমন সময় দিকে আমাদের বাড়িতে চিল্লাপাল্লা হচ্ছে। উনি বলতেছে টাকা আমাকে দিতেই হবে, টাকা না দিলে আমার কালকে ঈদ, আমার মানে বাল বাচ্চা নিয়ে, ঠিক আছে, ঈদ করতে পারবো না। আমার বাবাও কোনো সেমাই চিনি কিছুই কিনে নাই। তখন আমি জিনিসটা, ঠিক আছে, শোনার পরে, ঠিক আছে, খুব খারাপ লাগলো। কি বলতেছে, পরে অনেক জ্ঞান, আব্বা যতই বলতেছে আমার কাছে টাকা নাই, ঠিক আছে, উনিও বলতেছে টাকা আমাকে দিতেই হবে। পরে আমার কাছে খুব খারাপ লাগলো। মানে লাস্টে বাবাই বলেই দিল, তো আমার কাছে 1000 টাকাই ছিল, কিন্তু আসলে ছেলেটা অনেক কান্নাকাটির পরে, ঠিক আছে, আমি দিয়েছি, ও মার্কেটে গেছে। তখন আমি কী করলাম, বাড়ির বাইরে থেকে আমি ছোটো ভাইয়ের কাপড় চোপড়গুলো ওরে দিয়ে বললাম তুই বাড়িতে যা, আর আমার কাপড় চোপড়গুলো আবার সাইকেলে নিছি। নিয়ে এই রাতের বেলা আমি আবার ঘুরে 7 কিলোমিটার সেই ক্যান্টনমেন্টে আবার গেছি। জি। আমি যেই দোকান থেকে জুতা কিনছি ওই দোকানে যা বললাম, দেখেন আসলে আমার সমস্যা, আমি জুতা ধরে ফেরত দিব। ওনার আসলে অনেকবার বললাম, জুতা ফেরত নেয়নি। তারপরে যেই দোকান থেকে শার্ট আর প্যান্ট কিনলাম সেখানেও বললাম, ঠিক আছে, এগুলো একটু ফেরত নেন, আমাকে টাকা ফেরত দেন। ওনারা বলতেছে কোনো জিনিস ফেরত নেওয়া হয় না। অনেকবার বলার পরে যখন না হয়েছে তখন মনটা খারাপ করে রাত 12টা-1টার দিকে বাড়িতে আসছি। পরে ঈদ করলাম। ঈদ করার পরে আমি প্যান্টটা ধুইছি, ধোয়ার পরে শুকা দিছি, কিন্তু বিকেলবেলা দিয়ে প্যান্টটা নাই, প্যান্টটা চুরি হয়ে গেছে। আচ্ছা। যখন প্যান্টটা চুরি হয়ে গেছে তখন, ঠিক আছে, ক্লাস 8-এ পড়ি, আসলে যেসব প্যান্ট পরতাম সেটা লেগে আমরা গ্রাম অঞ্চলে কিছু কিছু বাজারে আপনার পুরাতন প্যান্ট বিক্রি করে, আমি ওইসব প্যান্টই ব্যবহার করেই স্কুলে যাইতাম। স্কুল যে ড্রেস আমি কোনোদিন বানাতে পারিনি। তো হঠাৎ করে স্কুলে দেখি আমার একটা বন্ধু একটা জিন্স প্যান্ট পরছে, আপনার হাঁটুর দুই পাশে একটু সাদা সাদা, খুব ভালো লাগতেছে। মানে আমারও স্বপ্ন আমি এই প্যান্ট কিনবো। তা আসলে, ঠিক আছে, জিজ্ঞাসা করলাম এই প্যান্টটির দাম কত। তো উনি বললো, ঠিক আছে, প্যান্ট অনেক দাম। উনি দামটা বলেন অনেক দাম, আমার ভাই ঢাকার থেকে দিছে। আমার স্বপ্ন এমন একটা প্যান্ট যদি কিনতে পারতাম। পরে আমি মনে করেন আমাদের শহরের বাইরে একটা হাট আছে প্রতি রবিবার। হাটটা মনে করো অনেক দূর দূরান্ত থেকে, ঠিক আছে, লোকজন আসে এবং সব কিছু পাওয়া যায়। হাটটা আনুমানিক 1/2 কিলোমিটার লম্বা। জি। অনেকটা বড় সেই হাটটা। পরে আমি সেই হাটে যাই, যাওয়ার পরে এই যে পুরাতন প্যান্ট, ওরা তো স্টক নিয়ে আসে। আমি খুঁজতে 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 একটা প্যান্ট পাইছি, কিন্তু আমার কোমরের চাইতে অন্তত, ঠিক আছে, 6 ইঞ্চি কোমর বড় ছিল, কিন্তু সেম সিস্টেম যে হাঁটুর দুই পাশে সাদা। ওইটা বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন আসলে পরে দেখি অনেকটা লুজ সম্ভাবনা। তারপর যাক একটা কোনো রকম বেল দিয়ে, ঠিক আছে, পরি। এখন আসলে আমার কাছে দিয়ে আমার বন্ধুরে যত ভালো লাগছে প্যান্ট, আমার কাছে তত একটা ভালো লাগতেছে না। তো আমার হাঁটুতে যেখানে আসলে সাদা ছিল প্যান্টের, আমি এখানে কী করলাম, সরিষার তেল আর কালি, পাতিলের থেকে কালি নিয়ে ওখানে কালি দিছি। কালি দিয়ে পরের দিন আমি আসলে ওখানে আর হাতও দিই না। পরের দিন সকালে খালি প্যান্ট পরছি, আমি স্কুলে চলে গেছি। স্কুলে যাওয়ার পরে আমি আসলে
প্রাইমারি স্কুলে খারাপ ছিলাম ছাত্র, কিন্তু হাই স্কুলে তখন শরম পাইতাম যে আজকে এখানে এত স্টুডেন্ট, যদি পড়া না পারি ঠিক আছে অনেকে খারাপ মনে করবে। জি। তখন ধীরে ধীরে লেখাপড়ার দিকে একটু গুরুত্ব দিলাম, কাজও করতাম। তো স্কুলে আপনার বাবা কি ততদিনে একটু ভালো হয়েছে নাকি ওইরকমই আছে আগের মতো? ওইভাবেই চলে, মানে জুয়া খেলার কথা যেটা আপনি বলছিলেন ওটা ওইভাবেই, মানে কখনো ঠিক আছে চলতেছে, আর 1 মাস ভালো আছে, আবার ধরেন ঠিক মানে আছে ভালো নাই। মন্দ মিলিয়ে ওরকমই হ্যাঁ, আসলে। ওইভাবেই। অষ্টম শ্রেণী পর্যন্ত যখন পড়ি তখন এরকমই। পরে আমি স্কুলে গেছি, হঠাৎ করে আমার হাত, যখন আমি বসছি ক্লাসে, আমি সবসময় ফার্স্ট বেঞ্চে, পড়া হইলেও ফার্স্ট বেঞ্চ, না হইলেও ফার্স্ট বেঞ্চ, পিছিয়ে কখনোই বসতাম না। তখন হঠাৎ করে আমার যখন বসছি তখন এরকম হাতটা আমি হাঁটুর উপর দিছি, ওই যে পাতিলের কালি আর সরিষার তেল দেওয়া যে আমি ঠিক আছে আমার 2 হাঁটুর 2 পাশে যে সাদা ছিল প্যান্টের, এটা যে কালার করছি কালো হয়ে গেছে, এটা আমার আর স্মরণ নাই। হাত দিছি, সরিষার তেল আর কালি, এটা তো কালো, আমার হাতে ঠেকছে, আমি খেয়াল করি নাই। আমি ধরুন আমার মুখে হাত দিছি, হঠাৎ করে আমার চোখটা দেখি যে আমার নাকের দিকে কালো দেখা যায়, তখন দেখলাম যে আমার হাতে কালি ভরে গেছে। আচ্ছা। তো আমার যে টিচারটা ছিল উনি দেখতে পেয়েছে জিনিসটা, উনি বুঝে নাই যে আসলে প্যান্টের থেকে ঘটনা, উনি খালি মুখের দিকে চাইছে, আমি আস্তে করে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসছি। এরপরে ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষা শেষ। ফাইনাল পরীক্ষার পরে ঠিক আছে এখন ক্লাস 9-10-এ যখন বই কিনবো তখন তো অনেকটা টাকার দরকার ওই মুহূর্তে, ঠিক আছে। তো বাবাকে বললাম, রেজাল্ট ভালো করছি, রেজাল্ট ভালো, এখন বাবাকে বললাম টাকা দাও বই কিনবো। উনি বলতেছে না, বই কেনার মতো ঠিক আছে টাকা নেই, এখন কাজ করতেছো ঠিক আছে কাজই করো। তখন কি করবো, আমাদের এলাকায় একটা কন্ট্রাক্টর ছিল, উনি মনে করেন রাজশাহী, চাপাই, দিনাজপুর, রংপুর বহু দূরে দূরে কন্ট্রাক্টারি করে। তো ওনার সাথে মনে করেন আমি পাকা রাস্তার কাজে চলে যাই, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ, সেখানে মনে করেন 1 মাস কাজ করি। 1 মাস কাজ করার পরে সেখান থেকে টাকা নিয়ে এসে আমি বই কিনি, বই কিনে কিছু কাপড় চোপড় কিনি, আমার বড় বোনকে যা কিছু লাগে, ছোট ভাই বোনদেরকে, আমি এরকম করে চলি। কিন্তু যে পাকা রাস্তার কাজ করতাম, কন্ট্রাক্টরে যারা করে আপনার পিস কতটুক দেওয়া লাগবে, পাথর কতটুক দেওয়া লাগবে, বালি কতটুক ব্যবহার করতে হবে, ইট খোয়া যেটা বলি কেমন ব্যবহার করতে হবে, প্রত্যেকটা জিনিসের কোনো পাকা রাস্তার মধ্যে ঠিক আছে একটা মাপ আছে। ওনারা কী করে আমাকে বলে দেওয়া যায়, মানে আমি একটু মোটামুটি যদ্দূরই লেখাপড়া পড়তাম 8ম শ্রেণী পর্যন্ত, তখন ওই টিমের মধ্যে 60 জন লোক ছিল, 60 জনের মধ্যে আমি মোটামুটি সব হিসাব পাতিও রাখতাম, কারে কত টাকা মানে কন্ট্রাক্টর দিল, কোন বাজারটা ঠিক আছে করতে হইলো, কী লাগবে, এই জিনিসটা দেখতাম। তো উনি আমার কাছে হিসাব দিত যে এই বালিটা কমাই দিবি, খোয়াটা কম দিবি, বালিটা বেশি দিবি, তাহলে খোয়ার তো দাম বেশি, বালির দাম কম, মানে বাঁচতেছে। তারপর আপনার পিস যেখানে লাগবে 100 বেরেল, এখানে ধরেন 90 বেরেলে কাভার করতে বলে। এরপর পাথর যেখানে লাগবে ধরেন 10 টাকা, সেখানে 8 টাকায় কীভাবে ঠিক আছে কাভার করবে, এইভাবে। তো 6 মাস তার সাথে মাঝে মাঝে মানে কাজ করছি, স্কুলে গেছি, ক্লাস যখন 9ম শ্রেণীতে। তখন 6 মাস পরে আমি আনুমানিক হিসাব করে দেখলাম যে এখান থেকে সে 2 থেকে 2.5 কোটি টাকা ইনকাম করছে, কারণ আমার হাত দিয়ে তো হিসাবটা হয়েছে। তো 6 মাস পরে আমাকে যে নির্দিষ্ট যে আমার মজুরি স্যার আমাকে 20,000 টাকা দিছে। আচ্ছা। তখন আমি মনে মনে ভাবলাম যে 6 মাস তাকে এত টেক কেয়ার করলাম, এত টাকা, যেখানে 2 থেকে 2.5 কোটি টাকা লাভ হয়েছে, আমাকে 20,000 টাকা দিছে, যা আমি এই কাজ আর করবো না। তখন ওখানে কাজ ছেড়ে আমি চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পরে প্রথমে চাকরি নিলাম, এটা হলো গিয়ে আপনার 2002 সাল। 2002-এ চাকরি নিলাম, তখন আপনার বেতন ছিল 900 টাকা। জি। 900 টাকা বেতন, আর 50 টাকা ছিল অ্যাটেন্ডেন্স বোনাস, সারা মাস যদি ঠিকমতো ডিউটি করে তাহলে 50 টাকা বেশি দেয়। আচ্ছা। তো এটা সহজে ঠিক আছে সারা মাস ডিউটি করা যায় না, অনেক সময় 5 মিনিট লেট হইলে ওই টাকাটা কেটে দেয়। তো ওখানে হেল্পারই শুরু করি প্রথমে। গার্মেন্টসের ভিতরে এই প্রথম গার্মেন্টস জগৎটা আমাকে দেখা। গার্মেন্টসে যখন দেখলাম তখন মনে করেন 11 দিন হেল্পারি করলাম। আমার মাথার মধ্যে একটাই থিম, একটাই চিন্তা, ঠিক আছে আমাকে ইনকাম করতে হবে, আমার মাকে দেখতে হবে, আমার বোনকে দেখতে হবে, ছোটো ভাই বোনকে দেখতে হবে, জি, এটাই আমার মূল বিষয়। তো মনে করেন 11 দিন হেল্পারি করার পরে এখন আমি 2টা কাজ শিখছি। 2টা কাজ শিখছি, একটা লেগে নেক বলি যেটা গলা একটা সেলাই, একটা শোল্ডার যেটা বলি কাঁধ, এটার একটা, 2টা সেলাই শিখছি। আমি বললাম 2টা যেহেতু শিখছি আমি, ঠিক আছে আমি এখানে আর থাকবো না,
পরে অন্য এক ফ্যাক্টরিতে যাই ইন্টারভিউ দিলাম। আমাকে জিজ্ঞেস করে কী কাজ পারো, আমি বলি শুধু এই 2টা কাজ পারি। তো ওনারা আমাকে বেতন দিল 1400 টাকা। আচ্ছা, তা আমার টার্গেট 11 দিনের মধ্যে 1400 টাকা বেতন পাইছি। আমার দরকার মেশিন, আমি যদি মেশিনটা চালাতে পারি তাহলে যদি 2 মাস 6 মাস চালাই অবশ্যই আমি ঠিক আছে আরও উপরে যেতে পারবো, এটাই ছিল আমার টার্গেট। কিন্তু যেখানে 1400 টাকা বেতন নিলাম, তো যেই বাসাটা আমি বাসা ভাড়া নিয়েছিলাম ওটা 200 টাকা ভাড়া ছিল, মাটির ঘর ছিল, আমার কোনো আসবাবপত্র কিছুই ছিল না। এটা ঢাকাতে? জি, ঢাকা। আচ্ছা, কোন এলাকায়? সাভার। সাভারে। কত সালের ঘটনা? রাজাসন 2002 সনে। লেখাপড়া ততদিনে বন্ধ হয়ে গেছে? লেখাপড়া, এবং শুধুমাত্র ফ্যামিলিকে দেখার জন্য আপনি নিজের সবকিছু দায়িত্ব কাঁধে তুলে নিলেন। জি, বলেন তারপর। মনে করেন নবম শ্রেণীতে কিছুদিন ক্লাস করছি, এরপরে ঠিক আছে দেখলাম না আর চলতে পারতেছি না। তখন ঢাকা আসার একটা কারণ, তখন আমার বোনটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে মনে করেন এই জন্য ঠিক আছে ঢাকা চলে আসলাম। 200 টাকা মাটির ঘরের ভাড়া ছিল, 200 টাকা ভাড়া ছিল, আমি ওখানে থাকতাম। আমার কোনো বেড বিছানা কিছু ছিল না, ছিল শুধু একটা খাতা আর একটা বালিশ। এভাবে মনে করেন আমি থাকা শুরু করলাম। তো আমি দেখলাম যে মাস শেষে ওভার টাইম সহ 1700-1800 টাকা পাই। আমার বাসা ভাড়া, খাওয়া সব কিছু দেওয়ার পরে ঠিক আছে কখনো 800 কখনো 1000 টাকা থাকে, এই টাকাটাই বাড়িতে পাঠাই দিই। তখন আমি দেখলাম যে এইভাবে চলবে না। আপনার ওই মেন সাভার থেকে আপনার প্রায় 30-40 টাকা ভাড়া, দক্ষিণ রাজাসন একটা জায়গার নাম। আমার বাসার থেকে আমি যেখানে থাকি ওখান থেকে আরও ধরেন 20 টাকা রিক্সা ভাড়া, এরকম ভিতরে গার্মেন্টস ছুটি হওয়ার পরে এসে ভিতরে যায় মনে করেন রিক্সা চালাইতাম, পুরসিতা গ্যারেজ থেকে রিক্সা চালাইতাম। তো তখন তো ভাড়া ছিল কম, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রিক্সা চালাই দেখেছে 40 টাকা 50 টাকা এরকম হইতো। তো তারপরেও দেখতাম যে ওই টাকাতে মোটামুটি আমার যে সারা মাসের খরচ এটা হয়ে যেত। আর আমার যে বেতনটা 1700-1800 টাকা যে বেতনটা, এই বেতনটা মনে করেন আমি প্রতি মাসে যেদিন বেতন পেয়ে আমি সেদিনই খালি দেখি যে আমার এলাকা বাড়িতে পাঠিয়ে দিতে, পরিচিত কেউ আছে কিনা। এমনভাবে প্যাকেট করি পলিথিন দিয়ে ঠিক আছে সুতা দিয়ে বান দিই যে এটাতে না খুলে, আমি বলি এটা সোজা নিয়ে আমার মারে দেবেন। আর এটা খুললে ঠিক আছে খুলতে খুলতে উনি ধরা খেয়ে যাবে যেটা খুলছিল, গাম টেপ দিয়ে সুদা পেঁচাই যেটা যেন না খুলে। এটা কি করতাম, প্রতি মাসে কোনো না কোনো একটা কাপড় কিনতাম, হয় ছোটো ভাইয়ের জন্য কি মার জন্য কি বোনের জন্য, ওই কাপড়ের ভিতরে টাকাগুলো দিয়ে পেঁচায় ঠিক আছে কারোর কাছে পাঠাই দিতাম। তো এভাবেই চলতে থাকে মনে করেন। কিন্তু লেখাপড়ার দিকে মনটা ঠিক আছে খুব মানে খারাপ লাগে যে সাথে সবাই লেখাপড়া করতেছে, আমি ঠিক আছে লেখাপড়া করতে পারতেছি না। তো যাক 3 মাস চাকরি করি, 3 মাস পরে ঠিক আছে কাজটা মোটামুটি ঠিক আছে ভালো জানি। এখন নতুন একটা বড় ফ্যাক্টরিতে গেলাম, সেখানে আমার বেতন ধরলো 2800 টাকা। 2800 টাকা বেতন ধরলো। 2800 টাকার বেতন ধরার পরে আপনার সেই জানুয়ারি ওই অফিস সেবার যে মালিকটা ছিল উনি জাপানে থাকতেন। তো 1 মাস 2 মাস পরে পরেই ঠিক আছে বাংলাদেশে আসতো। কিন্তু উনি আসলে সবসময় নাকি জাপানে নেশা করতো, নেশা বলতে মদ বিয়ার এসে এগুলো ঠিক আছে খাইতো। মানে দেখতাম সেন্সটা কেমন জানি, পরে বুঝতে পারছি উনি নিজে বলছে আমার আর কি, মালিকটা নিজে। ও ফ্যাক্টরিতে আসার পরে একটা অনুষ্ঠান, মানে জানুয়ারিতে একটা অনুষ্ঠান দিছে কোম্পানির ঠিক আছে একটা উপলক্ষে। তো অনুষ্ঠানের মধ্যে ঠিক আছে স্টেজে বলতেছে যে কে এখানে যারা ঠিক আছে আমার এই কোম্পানিতে কাজ করেন, যার যার শখ ঠিক আছে আমি গান শুনবো। তো আপনারা ঠিক আছে কেউ যদি পারেন ঠিক আছে আমাকে একটা খুব ভালো গান শোনাবেন। কেউ মানে মালিকটা একটু রাগী ছিল, তো ফ্লোরের মধ্যে অনেক সময় গালাগালি করতো, তো কেউ মানে যাচ্ছিল না। তখন আমি বললাম ঠিক আছে আমি একটা গান গাবো। তো মনে করেন ঠিক আছে আমি একটা অনেক আগের একটা সিনেমার গানের একটা গান গাইছিলাম। তো এই গানটা তার কাছে আর কি ভালো লাগার পরে ঠিক আছে উনি আর কি যখন অফিস শুরু করি অফিসে আমারে ডাকে, আসলে তুমি যে গানটা গাইছিলা এই গানটার সাথে আমার জীবনে অনেকটা মিল আছে। উনি আমাকে কি করছিল 1000 টাকা পুরস্কৃত করছিল। কিন্তু এই গানটা গাওয়ার পরে পরের দিন একটা মেয়ে সরাসরি আমাকে একটা চিঠি দেয়। প্রিয় শ্রোতা, ছোট্ট যেখানটায় ছিলাম তারপর চিঠিটা লিখে সুতার কোণের মধ্যে আমাকে বলে যে সুতার আস্তে করে বলে সুতার কোণের মধ্যে একটা চিঠি আছে, এটা পড়েন। আচ্ছা। তো ওখানে লেখা আছে আমি তোমার ভালোবাসি। তা আমি আসলে এটা কোনো রিপ্লাই উত্তর দেই নাই যে ভালোবাসা ঠিক আছে আমার পক্ষে আসলে ঠিক আছে সম্ভব না। আর তখন আমার বয়স অরিজিনালি তখন আপনার 14 বছর। আচ্ছা, 14 বছর ঠিক আছে আমার বয়স।
আমি তখন জানি যদি বিয়ে করি, আমি ছোটোবেলার থেকে ঠিক আছে মেয়েলি ব্যাপারে মানে কখনোই ঠিক আছে যাই নাই একটাই হ্যাঁ, আমি মনে ছোটোবেলার থেকে 14 বছর পর্যন্ত ভাবছি যে মনে বিয়ের সাথে এটাই যে মেয়ে হলে ঠিক আছে সকালে উঠবে, ঘর গোছাবে, রান্না বান্না করবে, খাবে দাবে, ঠিক আছে, এটাই মনে হয় ঠিক আছে বিয়ে। আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে আমি তো আমার বাবা মামাকেই ঠিক মতো দেখতে পারতেছি না, আমি কেন আর একটা মেয়েকে ঠিক আছে আমার ঘরে নিয়ে আসবো, খাওয়াবো। আমি ঠিক আছে কোনো উত্তর দিনে আমি ইশারাতে বলে দিছি ঠিক আছে আমার পক্ষে সম্ভব না। কিন্তু মেয়েটা ঠিক আছে বারবার আমাকে ডিস্টার্ব করা শুরু করে যে না আসলে ঠিক আছে পছন্দ করি, চলো আমরা ঘুরতে যাই, এমন কিছু। পরে হঠাৎ একদিন ওই মেয়েটারও বয়স তখন ঠিক আছে এই আমার মতোই 13 বছর 14 বছর, 13 থেকে 14 বছর বয়স। কি নাম ছিল মেয়েটার? মেয়েটার নাম ছিল মিম। মিম, হ্যাঁ। 13 থেকে 14 বছর বয়স। তো কিন্তু মেয়েটা আমার সাথে অনেক চালাক ছিল, চতুর ছিল। মেয়েটা অনেক চেষ্টা করতেছে, কিন্তু হঠাৎ করে ঈদ চলে আসে। ঈদের মধ্যে দেখি একটা আংটি বানায়, ঈদ কার্ড, চিঠি, অনেক কিছু ঠিক আছে আমার কাছে আরেকজনের মাধ্যমে দেয়, কিন্তু আমি এটা গ্রহণ করি না। গ্রহণ না করাতে দিই আপনার কাটার বলে গার্মেন্টসে যেটা সুতা কাটে, এটা দিয়ে হাত কেটে ফেলে। আমি যা বলি এটা তো পুরো পাগলাম, এটা ঠিক আছে, এটা আসলে ঠিক না, এটা যে কাজটা করতেছ। পরে কয় ঠিক বুঝে না, ঠিক আছে আমার সাথে সম্পর্ক করতে হবে। পরে যাক জিনিসটা ঠিক আছে আমি নিলাম। নেওয়ার পরে বলতেছে তুমি যেদিন গান গাইছিলে সেদিন থেকে তোমার ভালো লাগছে, এই জন্যই ঠিক আছে তোমার এত সম্পর্ক করছি। কিন্তু এই ধীরে ধীরে 1 মাস 2 মাসের মধ্যে মনে করেন মেয়েটার স্বাস্থ্য একটু ভালো ছিল। আপনার ওর ফ্যামিলি ওরে বিয়ে ঠিক করে ফেলে, ওর ফ্যামিলি ওকে বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু মেয়েটা ফ্যামিলি কি আপনার কথা জানতো? না, আমার কথা কিছুই জানতো না। আমার মেয়েটাও পড়াশোনা করতো না? না, মেয়েরা ছিল মানে আরো অন্যরকম। মেয়েটা কি কোথাও কোনো কাজ করতো, গার্মেন্টসে বা অন্য কোথাও? হ্যাঁ, আমার ফ্যাক্টরিতে কাজ করতো। রাইট, হ্যাঁ। তারপর আমার ফ্যাক্টরিতে কাজ করতো, সেখান থেকে পরিচয় আর কি। এখন আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে আসছি, শুনছি যে আগামী সপ্তাহে তার সব কিছু ফাইনাল, যে আগামী শুক্রবারে মেয়েটার বিয়ে। এই মেয়েটা মনে করে যেদিন থেকে বলছে ঠিক আছে, মেয়েটা আসলে অনেক লাইক করতো তখন আমাকে। আমি আসলে ভালোবাসে কি, সংসার কি, একটা আমি তেমন একটা অভিজ্ঞতা ছিল না, বুঝতামও না। তখন আমি আসার পরে দেখি আমার বালিশে নিচে 7-8টা চিঠি। এই চিঠিগুলো আমার যে রুমমেট যারা ছিল তাদের কাছে দিছে, প্রতিদিন দিছে। কিন্তু আমি তো আমার দেশে চলে গেছি, দেশের থেকে আসছি, দেখি যে অনেকগুলো চিঠি। পরে লেখা আছে যে অমুক দিন বিয়ে, আমি কোনো তোমার ছাড়া তুমি যদি বিয়ে না করো তাহলে ঠিক আছে আমি 20 খেয়ে মারা যাম। পরে আমি আমার বন্ধুসহ তাদের বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর পাশে যাই। নদীর পাশে যাওয়ার পরে তার মেয়েটা একটাই কথা যে তুমি যদি বিয়ে না করো ঠিক আছে আমি সুইসাইড করবো, মারা যাব। তখন মনে করেন ঠিক আছে আসলেই ঠিক আছে বন্ধু বান্ধব তখন আসলে যেগুলোর সাথে ছিল এটি সবাই উৎসাহ দিল, আরে কর, আরে কিছু হবে না, কর, এই সেই। পরে মনে করেন কাজী অফিসে গেলাম। কাজী অফিসে যাওয়ার পরে কাজী বললো ঠিক আছে বয়স কত। আসলে আমি মিথ্যে বলি নাই, বলি 14 বছর বয়স। কাজী বের করে দিছে ঠিক আছে যে বিয়ে ঠিক আছে সম্ভব না। তখন এটা একটা ওই এলাকার একটা অ্যাডভোকেট জিনিসটা জানতে পারে। অ্যাডভোকেটটা জিনিসটা যখন জানে, অ্যাডভোকেট বলে আমাকে 2000 টাকা দাও, আমি কোর্ট থেকে কোর্ট ম্যারেজ করে দিতেছি। উনি তখন কী করে, বয়সটা বাড়ায়া ঠিক আছে টাকা নেয়, টাকা নেওয়ার পরে ছবি নেয়, ছবি দিয়ে ঠিক আছে কোর্ট ম্যারেজ করে ঠিক আছে আমাদেরকে মানে 1 দিন কি 2 দিন পরে ঠিক আছে এই স্ট্যাম্প ওই কাগজপাতিগুলো দেয়। তো যাক আমরা বাসা নিই, বাসা নেওয়ার পরে পুরো 1 মাস আসলেই বিয়ে কী জিনিস, সংসার কী জিনিস, বাসর ঘর কী জিনিস না বললেই নয়, ফিজিক্যাল রিলেশন যে কী জিনিস এই জিনিসটা জানতাম না। আমরা ঠিকই রান্না করতো, খাইতাম, ঘুমাইতাম, সকালে উঠতাম, কিন্তু আমার আশেপাশে যারা ছিল এরা দেখতাম সকালে আমাদেরকে দেখলে হাসতো। বাট কেন হাসতো আপনি সেটা জানতেন না? না, জানতাম না। হাসতো, আমিও তখন শরম পাইতাম, কিরে আমাদেরকে হাসতো কেন। যখন হাসতো তখন 1 মাস পরে একজন বলতে চাই তোমরা গোসল করো না কেন। আমি কেন গোসল করবো কে, কয় আল্লাহ গোসল করবো না, কিন্তু বুঝো না। না এই তখন ঠিক আছে ওই মুরব্বিটা একটা কিছুটা অন্য কথা বলে, তখন মনের মধ্যে ঠিক আছে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এরপরে মনে করেন 9 মাস বিয়ের যখন ঠিক আছে 9 মাস চলে, ওই মুহূর্তে মনে হয় ঠিক আছে একটা বাচ্চা পেটে চলে আসে। এটা আমি আসলে জানি না, ভুলক্রমে না, মানে আসলেই যে পদ্ধতি ছিল মানে এই বাচ্চা হবে কি কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে এগুলো কিছুই জানতাম না, এগুলো কিছু বুঝিও না জানিও না। বাচ্চা হয়ে গেছে। এখন
হঠাৎ বমি করে, কিছু খেতে পারে না। আমি তখন বুঝি না। এখন পাশের এক ভাবি বলতেছে জরুরি ডাক্তার কাছে যাও। কেন? কয় বমি করে। বমি করতে পারে, ভালো হয়ে যাবে। কয় না, সমস্যা আছে। পর যাক, ভাবি ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে সাথে। তো ডাক্তার বলতেছে যে উনি তো 3 মাসের প্রেগনেন্ট, না 2.5 মাসের, ঠিক 2.5 মাস 3 মাস হয়ে গেছে, ঠিক আছে প্রেগনেন্ট। 2.5 মাস 3 মাস যখন প্রেগনেন্ট তখন তো ঠিক আছে। জিনিসটা শোনার পরে যে আমি যে বিয়ে করছি আসলে ঠিক আছে আমার ফ্যামিলিতে আমি কাউকেই জানাইনি। জানাননি? হ্যাঁ। আর মানে ওই মুহূর্তে আমার মোবাইলও ছিল না, আমাদের ফ্যামিলিরও কারো মোবাইল ছিল না, আর জানানোর মতো কোনো বুদ্ধি হয় না। প্রথম কথা হলে 14 বছর বয়সে আমি যে বিয়ে করলাম এটা বলবো কি করে, বলার মতো কোনো মুখ ছিল না, আর সেই নলেজটাও ছিল না। বন্ধু বান্ধব ঠিক আছে উৎসাহ দিয়েছে, কর, সমস্যা নাই, করে ফেল। করছি। পরে টিউবওয়েলের পরে গোসল করতে গেছে, ওখানে মনে করি পিছলা খায় পরে ওই বাচ্চাটি ঠিক আছে নষ্ট হয়ে যায়। ওহো। যখন বাচ্চাটি নষ্ট হয়ে যায় ঠিক আছে, তখন আমি অফিস থেকে আসার পরে দেখি কান্নাকাটি করতেছি, কী হয়েছে? পরে উনি কিছু বলে নাই, ভাবি প্রতিবেশী এক ভাবি বলতেছে শোনো আসলে টিউবওয়েল পরে গোসল করতে যায় পরে যা এরকম বাচ্চাটা ঠিক আছে নষ্ট হয়ে গেছে। ওকে। পরে এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওনারা বললো ঠিক আছে যে ভিতরে অনেক ব্লাড আছে এখনও, তো এটা এমআর নাকি এই এমন কিছু করতে হবে, তো এই এমন অ্যামাউন্ট লাগবে ঠিক আছে, এটি করে দেবো। তো যাক, যেভাবে ঠিক আছে টাকা জোগাড় দিলাম ঠিক আছে, উনি অ্যাবর্শন করলো, মোটামুটি সুস্থ। এখন ওই মেয়েটাও চাকরি করে, আমিও চাকরি করি। তখন দুইজনে মিলে ঠিক আছে বেতন পাই মনে করেন 6,000-7,000 টাকা। 6,000-7,000 টাকা যখন বেতন পাই, খাওয়া দাওয়া, পোশাক পরিচয়, তেল সাবান সব ব্যবহার করার পরে আমি মাস শেষে দেখি 2,000 টাকা আমার কাছে থাকে। আমি এই টাকাটাই ঠিক আছে আমি আমার বাড়িতে আমার কাছে পাঠাই দিই আমার সংসার দেখার জন্য। কিন্তু হঠাৎ করে ঠিক আছে মেয়ের ফ্যামিলির থেকে বলে যে তুমি যে চাকরি করো ঠিক আছে তোমার টাকা পয়সাগুলো কই? ও আমার স্বামীরে দিই। তে তোমার স্বামীরে দিই ঠিক আছে, কত টাকা ব্যালেন্স করছে? কয়েক টাকাও না। কী করে? মাসে শেষে যা থাকে ওর বাড়িতে দেয়, ওর ভাই বোন আছে। তখন ওনারা যে তুমি কষ্ট করে কাজ করতেছো, তোমার কোনো ভবিষ্যৎ নাই। তখন হঠাৎ করে দেই ঠিক আছে উনি আমার বলতেছে যে তুমি যে টাকাগুলো প্রতি মাসে 2,000-3,000 যাই থাকে দিয়ে দিচ্ছ, তোমার একটা ভবিষ্যৎ আছে না? পরে বললাম আসলে কয় বছর বয়স হয়েছে এখন, ভবিষ্যৎ পরে দেখা যাবে, অন্তত ভাই বোনগুলারে ঠিক আছে একটু মানুষ করি। জি। উনি ঠিক আছে হঠাৎ করে দেখি 1 মাস 2 মাস 3 মাস গেছে, মানে মানতেছে না, টাকা দেওয়া যাবে না, দাও 2 মাস 3 মাস পরে 2,000 দাও, এরকম করে। কিন্তু আমি প্রতি মাসে টাকা যদি বাড়িতে না দিই, আমার ছোটোবেলার স্মৃতিগুলো খালি মনে পড়ে যে ঠিক আছে হয়তো আমার মা কষ্ট করতেছে, বড় বোনটা কষ্ট করতেছে, ছোটো বোনটা কষ্ট করতেছে, হয়তো বা না খেয়ে আছে, এরকম অনেক মনে করতাম। পরে উনি ঠিক আছে চলে গেল আমার কাছ থেকে, চলে গেল। হ্যাঁ, ওয়াইফ চলে গেল। তা আমি গেলাম, যা আবার নিয়ে আসলাম যে দেখো এমন করো না, মাত্র তো ঠিক আছে কয় বছর বয়স, ভবিষ্যতের অনেকটা সময় আছে, তুমি যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে। কিছুদিন 1 মাস ছিল, 1 মাস পরে আবারও ঠিক আছে চলে যাবো, ভবিষ্যৎ করো। আমি কি ভবিষ্যৎ নেই, ঠিক আছে। পরে বললাম ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো। এই কথা বলে পরের দিন মনে করেন ও চলে গেছে, ওদের বাসায় চলে গেছে। আর আমি আমার ফ্যাক্টরিতে রাত 12টা যখন বাজে, রাত 12টায় ছুটি হয়েছে। জি। আমার বাসার দিকে আস্তে আস্তে রাত তখন 12:30 বাজে। তখন আমার বাসার পিছনে একটা বাউন্ডারি ছিল, অনেক উঁচা বাউন্ডারির মধ্যে 2-1টা গাছপালা ছিল। তো দেখলাম যে কেমন জানি একটা মানুষের আনাগোনা। তখন আমার কাছে একটা তখন মোবাইল ছিল একবার ছোট্ট একটা ফোন ছিল। তো ওইটা দিয়ে ঠিক আছে একটু আলো দিয়ে দেখলাম যে একটা মেয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলা লোক। এই কে এই বলে ঠিক আছে ওরা মনে করেন 2-3 জন ওয়ালের উপর দিয়ে এসে আমার ধরে নিয়ে ওয়ালের ভিতরে নিয়ে গেছে। আমরা যে এত রাতে এখানে, কালকা যদি কেউ বলে যে ঠিক আছে আমরা এখানে দেখছো এই মেয়ে সহ ঠিক আছে তোর কোনো মেরে ফেলা মেয়ে সেই মেলা কিছু, আমি ঠিক আছে বলবো না, বুঝিস। হ্যাঁ, পরে আমার মোবাইলটা রেখে দিল ওরা, তো পরের দিন কী করলো, মোবাইলটা আবার ফেরত দিল। 2 দিন পরে বলতেছে যে তোর একসাথে যেতে হবে আমার সাথে। কই? যে আমরা অনেক দূরে যাব, কাজ আছে। কাজ কি ভাই একটু বলেন? কয় সে ঠিক আছে যাই বলবো। তোর বেতন পাস কত? বেতন পাই 3,000-4,000 টাকার মতো এক মাসে ইনকাম আছে। কয় তোর একদিনে ইনকাম হবো ঠিক আছে 10,000, 20,000, 50,000 টাকা। কি বলছে এটা বলছে ওই যে রাতের বেলা যার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, যেই একটা টিম। আগে থেকে কি চিনতেন ওদেরকে? এলাকায় চিনতাম, রাস্তাঘাটে দেখছি, কিন্তু রাতের বেলা ওই অবস্থায় আপনার 9টা ছেলে না 8টা ছেলে
একটা মেয়ে ছিল ওদের টিমের মধ্যে। তখন মনে করেন ওরা বলতেছে এ তো একদিনের ইনকাম, তুই তো সারা মাস চাকরি করে পাস 4,000 3,000, আর আমাদের কাছে ঠিকমতো কাজ হইলে ঠিক আছে একদিনে 50,000 টাকা ইনকাম আছে। তখন আমার তো জিনিসটা আমি ঠিক আছে বুঝতে পারি নাই যে একদিনে এমন ইনকাম পৃথিবীতে, তাহলে তো গার্মেন্টসের লোক এত কষ্ট করতেছে কেন, সারা মাসে একদিন ইনকাম করলেই তো হয়। পরের দিন আমাকে ওরা কী করছে, সাথে করে এক নৌকা ভাড়া করছে। নৌকার মধ্যে মনে করেন আমি সহ 9টা ছেলে আর একটা মেয়ে নিয়ে মনে করেন ওখান থেকে প্রায় 8 কিলোমিটার পানিপথে যাই একটা মন্দিরের সামনে যাওয়ার পরে আমাদের সাথে একটা ছিল বয়স্ক, উনি মনে করেন ধুতি পরে, পাঞ্জাবি পরে, কপালে তিলক লাগায়া মনে করেন মন্দিরের সামনে যায়। মন্দিরের ভিতরে পুতুল আছে, এই পুতুলগুলো মনে করেন চুরি করার উদ্দেশ্যেই যায়, স্বর্ণের পুতুল অনেক দামি। এরপরে ওখানে যাওয়ার পরে ওরা যখন 2টা তালা থাকে, প্রথম পিসি গেটে একটা, দ্বিতীয় গেটেতে, কিন্তু ওরা কি করছে আপনার লোহা দিয়ে এমন জিনিস তৈরি করছে জি যে তালা এরা আবার অ্যাসিড সংগ্রহ করে নিয়ে গেছে তালা মানে গলানোর জন্য। হ্যাঁ, তালার যে আপনার যে পয়েন্ট আছে, পয়েন্টের মধ্যে দেওয়া ঠিক আছে 2 ফুটে অ্যাসিড দেওয়ার পরে 2 মিনিট অথবা 1 মিনিট পরে ওটা ওই লোহারি দিয়ে একটু চার দিলেই ঠিক আছে তালাটা নষ্ট হয়ে যায়। প্রথম তালাটা নষ্টও গেছে। আচ্ছা, দ্বিতীয় তালাটা ঠিক আছে কাছে যাবে এমন সময় যে এলাকায়, সেই এলাকায় মনে করেন বন্যা হয়েছিল আর কি, বন্যার টান যে চাউল টাউল দেয় এগুলো মনে করেন এক জায়গায় রাখা ছিল। তো ওখানে পুলিশ অথবা সেনাবাহিনীরা ছিল, ওনারা লাইট দিয়ে আর কি দেখতেছে। তখন রাত বাজে 3টা। তো হঠাৎ করে ঠিক আছে মন্দির থেকে যখন লাইট মারে তখন অনেকগুলো লোক দেখতে পায়। তখন মনে করেন আপনিও ছিলেন এদের মধ্যে? হ্যাঁ, তখন আমরা লেগে 9টা ছেলে একটা মেয়ে আমাদের সাথে 10 জন। জি, ওরা লাইট মারে কে করতে করতে আমরা কি করি, মন্দিরের অপোজিট দিয়ে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে ঢুকে যাই। কিন্তু আমাদের সাথে একজন যেটা লিডার, উনি অনেক বয়স্ক, স্বাস্থ্য অনেক উঁচা লম্বা। জি, উনি মনে করেন ধুতি পরা ছিল, সাদা পাঞ্জাবি। কতজনের টিম ছিলেন আপনারা? 10 জন। 10 জন, ওকে। মনে করেন কপালে তিলকের ফুটা, ওনাকে দেখলে মনে করবো হ্যাঁ উনি হিন্দু। মানে সেজে গিয়েছে? হ্যাঁ, সেজে গেছে একবার মনে করেন ঠিক আছে মন্দিরের সামনে উপরে পড়ে মানে হরে কৃষ্ণ হরে রাম যা যা বলার দরকার এটি বলতেছে। অন্য একটা লোক এসে ভাববে কি মনে হয় এখানে পূজাই করতেছে, কিন্তু এটা ছিল একটা ধরেন ওর নাটক। পরে উনি ওখানে ঠিক আছে থেকে যায়, আমরা এইভাবে চলে আসি। তো দূরের থেকে জঙ্গল থেকে একটু মানে বুঝতে পারতেছি যে ওনারা ধরছে যে তুমি এখানে এত রাতে কেন লেগে। হ্যাঁ, পরে মনে করেন ওনারা এমন উনি বুঝাই দিছে যে আমি ইতে আসছি, এই পূজা করতেছি। পরে যাক ওনারে কি বলছে ঠিক আছে ছেড়ে দিছে। কিন্তু আমরা যেখানে অবস্থান করতেছি আসলে ঠিক আছে পাশে কবরস্থান ছিল, এটা ঠিক আছে খেয়াল করিনি। জি, কবরস্থান ছিল ঠিক আছে, কবরস্থান ভালো করে খেয়াল করে দেখলাম যে আসলে কবরস্থান। প্রিয় শ্রোতা, পরে মনে করেন ওখানে যে পুতুল চুরি করতে গেছে ঠিক আছে এটা আর নিতে পারলো না। পুতুলটা কিসের ছিল? গোল্ডের? হ্যাঁ, গোল্ডের পুতুল ছিল। পরে মনে করেন ঠিক আছে ওটা নেওয়া হইলো না। পরে আপনার প্রথম দিনের কাজ এটা? হ্যাঁ, কিন্তু আমার পকেটে একটা মোবাইল ছিল। জি, মোবাইলটা অনেক ছোট একটা মোবাইল ছিল, আপনি সোনি এরিকসনের ছোট্ট একটা ডান্ডিয়ালা। পরে ঠিক আছে ফোনটা আসলে বন্ধ ছিল, কিন্তু ফোন বন্ধ থাকার পরে অ্যালার্ম থাকলে যে বাজে এটা আমার মধ্যে তখন জানা ছিল না। তো মনে করেন এক শশার জমি, শশা ক্ষেত, এদিক দিয়ে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। সেনাবাহিনীরা যাচ্ছে না, ওনারা যখন তারাই দিছে, আমার সাথে যে একজন ছিল উনি বাজারের ভিতর দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। তো আমরা ওনাকে অনুসরণ করে ঠিক আছে জঙ্গলে মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে শশা জমির কাছে যে উঠছি। উঠার পথে দেখি আমার মোবাইলটাকে বাঁচতেছে। আমি তো অবাক হয়ে গেছি, মোবাইল তো বাজার কথা না, মোবাইল তো বন্ধ। এখন বাটনে টিপ দিয়ে দেখি না সুইচ অফ, কিন্তু অ্যালার্ম বাজতেছে। আমি কিছুতেই বন্ধ করতে পারতেছি না, এবং মাথায় আসতেছে না যে ব্যাটারিটা খুলে ফেলি কিছুই। পরে কি মনে করেন ওই শশা ক্ষেত্রে একটু নরম ছিল, ওখানে রেখে ঠিক আছে পাও দিয়ে মনে করেন ওইটাকে কয়েকটা লাথি মারার পরে মাটির নিচে দিয়ে পরে যখন আপনার অ্যালার্ম বাজা শেষ, এরপরে আবার ঠিক আছে উঠাইছি। তো মনে করেন ওই যে লিডার যে ছিল উনি এসে আমার কয়েকটা মারলো যে ঠিক আছে ফোন চালু কেন। ফোন তো চালু না, ঠিক আছে ফোন আমি বন্ধ করে রাখছি। পরে ওখান থেকে ঠিক আছে ওটা আর নেওয়া হইলো না, চলে আসলাম। 2 দিন পরে মনে করেন ঠিক আছে দিনাজপুর যেতে হবে।
পরে আমি ভাই আমি ঠিক আছে যেতে পারবো না, আমি অলরেডি ঠিক আছে একদিনে বুঝে গেছি যে এটা হলে খারাপ পথে চলে, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না। এই কথা যখন বলছি কয় আমার সাথে, তো আরও কারে কারে ফোন দিল, তো দেখলাম ওদের গ্রুপের 3-4 জন, দোলেশ্বরী নদীর মাঝখানে ওদের টিমে আমাদের টিমের একটা নৌকা ছিল। পরে এই নৌকাতে ঠিক আছে আমার নিচে নেওয়ার পরে মনে করেন 3 নদীর মাঝ বরাবর ঠিক আছে ওই কর্নারে যেখানে নদীর অপোজিটে ক্ষেত আছে, তেমন একটা ঘর বাড়ি জনবসতি নেই, ওখানে নেওয়ার পরে ঠিক আছে ওরা মনে করে দেখলাম গাঞ্জা খাচ্ছে, গাঞ্জা বানাচ্ছে। এখন বলতে ঠিক আছে ওদের বাসায় বলে ঠিক আছে নিমাই সারে গোল হয়ে বসবে, একজনে ঠিক আছে টান দিবে, এরপরে ওর পরে এরম করে ঠিক আছে খাইতে থাকে। আমি কই না, আমি কোনোদিন খাই না, এলে খাবো না। পারকে না খা, কিচ্ছু হবে না। ওরা মনে করি একসময় ঠিক আছে জোর করে ঠিক আছে গাঞ্জাটা দিছে। আমি 2টা টান দিছি, 2টা টান দেওয়ার পরে ঠিক আছে আমার কাছে আর ভালো লাগতেছে না। আমি যখন দাঁড়াইছি তখন দেখি যে নৌকার যে সামনেটা মানে কি বলে নৌকার মানে যেখান দিয়ে আমরা উঠি ওটা মনে হচ্ছে ঠিক আছে আমার চোখের সামনে আইসা পড়ছে। আমি এবার হাতাচ্ছি, আর সামনে যে ধান ক্ষেত ছিল আর কি নদীর ধারে, এগুলো আমার চোখের সামনে আইসা পড়ছে। আমি তখন বুঝতে পারতেছি না যে কিছুদিন আগে দেখলাম ক্ষেতগুলো অনেক দূরে, এখন দেখি সব আমার ঠিক আছে চোখের সামনে চলে আসছে। আমি মনে করি সাথে সাথে বমি টমি করে ওখান থেকে পানি টানি নিয়ে কুলি করছি, ওই পানি খায়াটা মোটামুটি সুস্থ হয়েছি। পরে বলল যে আসলে আমাদের টিমের সাথে যারা জড়িত হয় এরা সহজে বেরোতে পারে না, তো বেরোতে পারে না, তোমাকে দিনাজপুর যেতে হবে। আমি কি কাজটা কি, ওখানে গেলে বুঝবা, তোমার সাথে আরো লোক যাবে, সমস্যা নেই। আচ্ছা। পরে মনে করেন শ্যামলী গাড়িতে টিকিট কাটলো আমার সাথে আরও একজন। পরে মনে করেন ঠিক আছে গেলাম দিনাজপুর, যায় আপনার শহরে 5-6 তলা একটা হোটেলে উঠলাম। তো হোটেলে যে রুমটায় যেতে বলছে 205 নাম্বার, এই রুমটার মধ্যে যাওয়ার পর দেখি কেমন জানি সব নেশাগ্রস্ত লোক, সিগারেটের গন্ধ, সিগারেটের মোতা, মানে অন্যরকম পরিবেশ। আমার খুবই খারাপ লাগলো। পরে এখান থেকে আমার সাথে যে লোকটা গেছে ওনার কাছে 5 লাখ টাকা দিছে, 5 লক্ষ টাকা অরিজিনাল টাকা দিছে, অরিজিনাল টাকা দিছে। এটা আমাকে বলে নাই, ওখানে যাই দেখি ওর যে পার্টি ওনাকে গুইনা 5 লাখ টাকা দিছে। আচ্ছা। সব 500 টাকার বান্ডিল, 10টা বান্ডিল, 5 লক্ষ টাকা। আচ্ছা। এই 5 লক্ষ টাকা দিলে আপনার 15 লক্ষ টাকা দিবে নকল টাকা। ওকে, আপনি যা হচ্ছে সেটাই বলেন, স্টেপ বাই স্টেপ আপনি যেটা দেখছেন, কি করবে না করবে সেটা পরে আমরা যাই। হ্যাঁ, 5 লক্ষ টাকা দিয়েছে, তারপর? হ্যাঁ, 5 লক্ষ টাকা দিছে, তখন ওখানে 15 লাখ টাকা ঠিক আছে দিছে। দেওয়ার পরে এখন আমারে আগেই বলছে যে নিচে শর্ট প্যান্ট এই ধরনের ঠিক আছে ওরাই দিছে, শর্ট প্যান্ট দিছে, টি শার্ট দিছে 2টা। টি শার্ট বলতে আপনার গোলগলা না, আপনার এই যে আমরা যে মেঘাতার মতো যে গেঞ্জিগুলো পরি সাদা সচরাচর, এই ধরনের অনেক টাইট ফিটিং। এগুলোর মধ্যে মনে করেন আমার পেট পিঠ চারো পাশ দিয়ে আমার মাজা, আমার মনে করেন রান, এসব জায়গাতেই টাকার বান্ডিলগুলো সব সুন্দর করে হোটেলের মধ্যেই সেট আপ করা হয়েছে। এটা আপনি জানতেন যেগুলো নকল টাকা? আমি তো ওখানে ওরা বলতে ইচ্ছে সরাসরি এই যে ভাই এই যে 5 লাখ দিছে, তো 5 লাখ অরিজিনাল টাকার বদলে 15 লাখ টাকা হচ্ছে আপনার নকল কিনলেন, জাল টাকা। মনে করেন আমার বডিতে মনে হয় এই যে আমার এসব জায়গাও ঠিক আছে, হাতের এসব জায়গাতেও ঠিক আছে এই টাকাগুলা ই করা ছিল। পরে ওরা দেখলাম ঠিক আছে আলাপ করতেছে যে ও পাশের খবর কি, তখন আমার একটা আগ্রহ জাগলো, ও পাশ বলতে কি বোঝায়। পরে বললো ঠিক আছে ইন্ডিয়ার কথা। তখন ওরা ফোনে ঠিক আছে যোগাযোগ করলো যে এখানে কোনো সমস্যা নাই। এখানে পরে যেটা বুঝলাম যে বাঙালি আর ইন্ডিয়ানরা মানে যাদের বাড়িতে কাজগুলো করে, এটা লেগে বর্ডারের থেকে কিছুটা ভিতরে আর কি তার একটা আস্তানা কোন একটা বাড়িতে তৈরি করে নেয়, সেখানে এই জিনিসটা তৈরি করে আর ধীরে ধীরে বাংলাদেশে এইভাবে ঠিক আছে সাপ্লাই করে। আচ্ছা। পরে মনে করেন আবার শ্যামলীতে রাতের বেলা টিকিট করলো, উঠলাম গাড়িতে, ওঠার পরে আমার সাথে যে লোকটা ছিল উনি এখন আমার কাছে বসবেন না, সিট 2 জায়গায় কাটছে। জি। আমার তখন মনের মধ্যে একটা সন্দেহ হইলো যে এই যে মনে হয় জীবনে ঠিক আছে বিপদ একটা হয়ে গেছে। উনি পিছিয়ে যায় বসলো, তো মনে করেন গাড়ি ছাড়ছে, দিনাজপুর থেকে ওই গাড়িটা আসবে সৈয়দপুর রংপুর হয়ে ঢাকায় আসবে। এরপরে রংপুরের আগে যখন হঠাৎ করে দেখি ঠিক আছে গাড়ি ব্রেক মনে করেন সিআইডি ঠিক আছে গাড়িতে উঠছে, ওইটা বলতে থাকে ঠিক আমার পাশের ওনারা ডাইরেক্ট আমার পাশে যে ছেলেটা ছিল ওই ছেলেটা ধরছে দাঁড়া।
দাঁড়াইছে, ওনাকে চেক করে দেখে ঠিক আছে, মানে জ্যাকেট ছিল পরে, জ্যাকেটটা খোলানোর পরে দেখে যে আপনি দেখলাম যে একটা জামা পরা, শুধু পকেট, ছোট 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 পকেট, ও সবগুলা ঠিক আছে, ভিতরে ওই লেগে ফ্যান্সি ডিল। পরে ওরা নামাই নিয়ে গেল। আমার মনটা তখন ঠিক আছে অনেকটা ছুটে হয়ে যায়। যাক, গাড়ি চলতে থাকে, যমুনা সেতু পর্যন্ত চলে আসি। যমুনা সেতু যখন চলে আসি তখন আপনি যমুনা সেতুর এই পাশে আপনার পুলিশে ইশারা দেয়, তখন গাড়িটা থামে। গাড়িটা যখন থামে তখন রাত 2:30-3টা এরকম আর কি। তখন ওরা ঠিক আছে বলে যে গাড়িতে যারা আছেন সবাই নিচে নামেন, গাড়িটা চেক হবে। তো আসলে কাউকে চেক করে নাই, যারা যা খালি হাতে সব বেরিয়ে গেছে, আমিও বেরোইছি। মনে করেন ঠিক আছে, গাড়ি তৈরি ওরা ব্যাগটা অনেক কিছু চেক করে নেমে গেছে। যমুনা সেতু পার হয়েছি, তখন মনে করেন ঠিক আছে আবার গাড়িটারে দিয়েছে পুলিশে, সেখানেও চেক করছে। মনে করেন 3 জায়গা থেকে ঠিক আছে অলরেডি বাঁচলাম। পরে যাক, আমাদের যেখানে নির্দিষ্ট জায়গা সেখানে আসলাম। আসার পরে সব কিছু বোঝাই দিলাম। সব কিছু বোঝাই দেওয়ার পরে আপনার এই আমাদের 5,000 টাকা দিল, অরিজিনাল টাকা। 5,000 টাকা দিয়ে বললো, দেখলি কালকে গেছো আজকে চলে আসছো, 5,000 ইনকাম। পরে মনে মনে কই ঠিক আছে যে 5,000 না, যদি 50,000 হয় ঠিক আছে, ভাই আমার পক্ষে সম্ভব না। সম্ভব, এখানে ঢুকছে, এখান থেকে বেরোতে পারবো না। পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম না, এরা বইলা তো আর ঠিক আছে এটা ছাড়া সম্ভব না। পরে আমি বাসায় গেছি, বাসায় যে 5,000 টাকা দিছে, বাইরে আলারে যায় ঠিক আছে বললাম যে এই যে আপনার ঘর ভাড়া, আমার একটু বাড়িতে সমস্যা হয়েছে, চলে যাব। আর আমার ঘরে হালকা পাতলা যাইছিল, মনে করি এটা আমার পাশের এক বন্ধু ছিল, ওর বলে এই জিনিসগুলো ঠিক আছে তুই নিয়ে যা। আমার একটা স্বপ্ন, এখান থেকে ঠিক আছে আমাকে সরতে হবে। আর সরার একটাই কারণ, আমি যদি এখান থেকে কোনো পুলিশের হাতে ধরা খাই, তাহলে মনে করেন ঠিক আছে এখানে আমার বড় বোন, ছোটো বোন, ভাই, আমার মা অনেকটা কষ্ট পাবে, তাদের চলতে সমস্যা হবে, অথবা বোনগুলো খারাপ হয়ে যেতে পারে। এই স্বপ্নে আমি এখান থেকে ঠিক আছে এলাকা ছেড়ে জাস্ট মানে একটা ব্যাগ, জাস্ট নিজের হালকা পাতলা কাপড় চোপড় নিয়ে ঠিক আছে ওই এলাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আমি চলে যাই। আচ্ছা, 50 কিলোমিটার দূরে চলে যাওয়ার পরে ওরা আমাকে খুঁজতে থাকে। ওদের টিমের একজনের সাথে আসলেই এই পৃথিবীটা গোল, কে কখন কোন রাস্তা দিয়ে চলে বলা বললে। আমি যেই গাড়িতে উঠছি, উনায় দেখি ঠিক আছে একজন ওই গাড়িতেই। আমি তারে দাদা বলতাম, দেখে কয় তুই এনে। পরে আমি বললাম, দাদা তুমি জীবনের কথা কই না, আমি ভালো হইতেছে, আমি এই পথে ঠিক আছে আমার পক্ষে সম্ভব না। কারণ আমার বাবা মা, আমার বাবাটা, আমি ডাইরেক্ট সবার কাছেই বলতাম, আমার বাবা তেমন একটা সুবিধা না, আমার ভাই বোনগুলার দেখতে হয়। পরে কয় ঠিক আছে আমি কম না, ওনারা ঠিক আছে। পরে মনে করেন চাটা খাওয়াই ঠিক আছে ছেড়ে দিছি। আমি তখন ওখানেই থাকি। তখন একদিন মনে করেন চাকরি নিলাম নতুন একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছি। 7 দিনের মতো ডিউটি করছি। 7 দিনের মতো ডিউটি করার পরে মনে করেন আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেছে। পরিচয় হওয়ার পরে মোবাইলে তখন কথা চলে, মোবাইলে কথা বলতেছি। তো মেয়েটা ঠিক আছে, আমি বলে দিছি আমি কোনো বিয়ে করছিলাম, আমার সাথে সম্পর্ক ঠিক আছে যেহেতু করতেছো, কিন্তু ডিভোর্স হয় নাই এগুলো কিছু বলি নাই। বিয়ে করছিলাম, ডিভোর্স হয়ে গেছে, এইটুক মিথ্যা কথা বলছিলাম। পরে উনি মেয়েটা ঠিক আছে সচরাচর মেনে নেয়, সমস্যা নাই। মনে করেন ওখানে যাওয়ার পরে ঠিক আছে 15-20 দিনের মধ্যে ঠিক আছে বিয়ে করে ফেলি। দ্বিতীয় বিয়ে, মেয়েটাকে বিয়ে করেন? হ্যাঁ। আচ্ছা, প্রথম ওখানে তো একটা সন্তান নষ্ট হইলো, দ্বিতীয় ঠিক আছে ওখানে গিয়ে আবার একটা বিয়ে করলাম। এই বিয়েটা যখন করি তখন মনে করেন ঠিক আছে খুব তাড়াতাড়ি মেয়েটা কনসেপ্ট হয়ে যায়, বেবি চলে আসে পেটে। আমার মাথা তখন নষ্ট হয়ে যায়, এই বাচ্চা তো ঠিক আছে রাখা যাবে না। একটা টেনশন থেকে মাত্র আসছে ঠিক আছে, বাড়িতে টাকা পয়সা দিতে হবে। দুজনেই গার্মেন্টসে কাজ করতেন? হ্যাঁ, দুইজনে কাজ করি। তো এই মধ্যে ঠিক আছে বাচ্চা না যাবে না, তো ওরে ঠিক আছে উল্টা পাল্টা যাই বোঝানো, নেগেটিভ বোঝাই পজিটিভ বোঝাই ঠিক আছে, যখন বাচ্চা নেওয়া যাবে না তাহলে ভবিষ্যৎ হবে না, এই সেই বলে মনে করেন একটা ছোট মেডিকেলে যাওয়ার পরে অ্যাবর্শন করে ঠিক আছে বাচ্চাটা নষ্ট করে ফেলি। বাচ্চাটা নষ্ট করার পরে ও কিছুদিন অসুস্থ থাকে, তো আমি টেক কেয়ার করি, রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই, কাজ করি। ও সুস্থ হয়ে আবার ডিউটি শুরু করে। এবার খুব ভালো মিলছিল। ও ডাক্তার আসো, চা খাই, কলা খাই, বিস্কিট খাই। আমি কোনো নেশা পানি ঠিক আছে আমরা তেমন একটা পছন্দ করতাম না। পরে বলতেছে ঠিক আছে যে আচ্ছা বিদেশ যাওয়ার কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, বিদেশ যাওয়ার বুদ্ধি আছে না মানে অবশ্যই আছে। আমার এক মামা থাকে হলে আমেরিকা, আমেরিকায় থাকে। হ্যাঁ। পরে কয় আচ্ছা মামার সাথে কথা বলাই দিমনি।
উনি 2 দিন পরে ওনার ঘরে রাত্রেবেলা আমাকে মানে ডাকার পরে ওনার রুমে গেছি। ওনার রুমে যাওয়ার পরে দেখি একটা লোক অথবা 35 থেকে 40 বছর বয়স হবে, পাঞ্জাবি পরা, খুব স্মার্ট, খুব সুন্দর একটা সিনার মধ্যে দাঁড়ায়, পিছনে বোঝা যাচ্ছে না যে আসলে, কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর। বলতেছে বাবা আমি তো আমেরিকায় থাকি, তোমরা এই কাছে আসতে পারবা। তা আঙ্কেল ঠিক আছে, আমেরিকা যেতে হলে কত টাকার দরকার? কয় আমরা আসলে এটা হলো গিয়ে প্রথমে ইন্ডিয়া আসতে হবে। ইন্ডিয়া আসার পরে এখানে কিছু প্রসেসিং আছে, এরপরে ইন্ডিয়ার থেকে ঠিক আছে পাকিস্তান, এরকম অনেক দেশ, মানে এইভাবে বর্ডার বাই বর্ডার ঠিক আছে নিয়ে আমরা 6 লাখ টাকার মধ্যে ঠিক আছে নিয়ে আসতে পারি। আর এইভাবে যদি ঠিক আছে সরাসরি আসতে চাও তাহলে টাকা লাগবে 15 লাখ 20 লাখ টাকা। আমি আসলে এত টাকা তো সম্ভব না। পরে মনে করেন যখন 6 লাখ টাকা, আমাকে 6 লাখ টাকা তো আমাদের পক্ষে সম্ভব না। এটুকু হতে পারে যদি 1-2 লাখ হয় ঠিক আছে, অথবা ধার দেনা করে যেতে পারি, আর বাদ বাকি হয়তো পরে নিতে পারি। উনি কি করলো, কয় এটা সম্ভব না, তাহলে রাখি। 2 দিন পর আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই না ওই ছেলেটারে ডাক দাও। বলতে ঠিক আছে। কোন ছেলে আপনাকে? ওই যে আমার প্রতিবেশী যে ছেলেটা, ওনার ভাগনা ওই বাসায় থাকে আর কি। আমেরিকা যাওয়ার কথা কে বলছে? আপনি যাওয়ার কথা বলছেন নাকি অন্য কেউ? আমার আমেরিকা, আমি আমার টার্গেট বাইরে যাব, ইনকাম করব, কিন্তু আমার পাশের রুমে যে ছেলেটা, ওর সাথে যে একটা মানে বন্ধুত্ব আছে, ও বলতেছে আমার মামা আমেরিকায় থাকে, উনি তোমাকে নিয়ে যাবে। ওনার মামা প্রথম দিন কথা হয়েছে, টাকা চাইছে বেশি। আমাকে এত টাকা তো আমাদের পক্ষে সম্ভব না। কাকে ডাক দেওয়ার কথা বলছে তাইলে? আমাকে। আপনাকে ডাক দেওয়ার, সেটাই বলছি আমি। ওকে, তারপর? আমাকে ঠিক আছে ডাক দিয়ে নিয়ে গেছে। আমাকে ডাক দিয়ে নেওয়ার পরে বলতেছে যে তোমরা তো বললা 2 লাখ, তোমরা 3 লাখ করে টাকা যেমন দিবা, বাদ বাকি টাকা আসার পর দিবা। কিন্তু শর্ত একটাই, তোমরা অন্তত ঠিক আছে 10 জন লোক হতে হবে। তখন মনে করেন ওই লোকের আরো 2টা ভাগনা ছিল শহরে, ওরা বিভিন্ন জায়গায় থাকে। ওরা মনে করেন যে বাসায় থাকে সুন্দর চলাফেরা করে মানুষের সাথে, ঠিক আছে, ভালোভাবে কথা বলে এই মানুষগুলো যোগায় দেয়। কিন্তু মামা বাংলাদেশে আছে না কই আছে, এটা তো আর আমরা বুঝি নাই। ফোনে আমরা বলতেছি আমেরিকা আছে, আমেরিকা, সেটাই বিশ্বাস। পরে মনে করেন ওই যে আমি বলতাম যে আমি এই টাকা দিতাম গরু ছাগল, তখন মারে ঠিক আছে বললাম মা আমি তো বিদেশ যাব। তখন মা বললো বিদেশ যাবি, ঠিক আছে, পরিচিত কেউ নাই। তো পরে পাসপোর্ট করলাম। তখন তো মানে হ্যান্ড রাইটিং, যে হাতে লেখা যে পাসপোর্টটা, ওটা ছিল। 3000 টাকা দিয়ে আসছি, খালি একটা সাইন করে দিয়ে আসছি। উনি মনে করেন কইরা ঠিক আছে আমার বাসায় পরে পাসপোর্ট 1 মাস পরে দিয়ে আইছে। এখন আমরা হইতে ঠিক আছে বন্ধু বান্ধব মিলাইয়া 7 জন হয়েছি। পরে ওনার ভাগনা আমাদের সম্মুখে ফোন দেয়, মামা 7 জন হয়েছে। পরে আমরা এই 7 জনে মনে করেন ঠিক আছে 2.5 লক্ষ করে টাকা জমা দিই। 2.5 লক্ষ করে টাকা জমা দেন 7 জনে? আর 2.5 লক্ষ করে টাকা জমা দিই। কি করে জমা দিই দেখেন, উনি হঠাৎ করে বলতেছে আমাদের কি যে শোনো আমি তো বাংলাদেশের একটা কাজে আসবো, তো তোমাদের কাগজপাতিগুলো ঠিক আছে আমার সব নিয়ে আসতে হবে। মনে করেন উনি হঠাৎ করে 2-3 দিন পরে মনে করেন চলে আসে। আসার পরে বলতে তোমাদেরকে মেডিকেল করতে হবে, টাকা পয়সা তখন দেই নাই, মেডিকেল করতে হবে। তো মনে করেন ঠিক সন্ধ্যার দিকে দেখলাম যে একটা হাইস গাড়ি, আপনার নোয়া গাড়ি নিয়ে আসছে 7-8 জন লোক, ওনার ভাগনা সহ উনি সহ। গাড়ি তো ওইটা আসলে রাতের বেলা শহরে কোন দিক দিয়ে আসতেছে, নোয়া গাড়ি গ্লাসগুলো ছিল আপনার এই যে ব্লু কালারের, কালোর মতো ছিল, বাইরে বোঝা যাচ্ছে। কিন্তু দেখ আস্তে আস্তে এটুক মনে আছে ঠিক আছে যে ফকিরাপুল এলাকায় কোনো একটা আপনার ছোট একটা মেডিকেল কি এরকম ঠিক আছে রুম, এটির মধ্যে মনে করেন এই ব্লাড টেস্ট এই সেই এক্সরে করে। এখানে আসলাম, মানে কোনো টাইম নাই, খুব মানে কেমন জানি খুব বিজি। তাড়াতাড়ি মনে করেন ঠিক আছে আমাদেরকে মেডিকেল করাইলো। আবার গাড়িতে ওঠাই নিয়ে ঠিক আছে যেখানে থাকতাম সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ঠিক আছে হোটেলে নিল, সবাই ইচ্ছা মতো তেহারি, বিরিয়ানি, এই সেই স্প্রাইট মিসপ্রাইট অনেক কিছু ঠিক আছে খাওয়ালে। আমাদেরকে একটা পজিটিভ। বাকি লোকগুলো কে জোগাড় করছিল? আপনি জোগাড় করছিলেন? আচ্ছা, ওরা নিজেরাই? বাকি লোকটা ঠিক আছে আমার একটা বন্ধু ছিল, আর ওই যে ওর যে ভাগনা ওই বাসায় থাকে। আপনি 2.5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করেছিলেন? আমি আমার বাড়িতে ঠিক আছে আমার কিনা গরু ছিল 4টা, ওই গরুগুলো বিক্রি করেছিলেন? হ্যাঁ, গরুগুলা বিক্রি করেছিলাম, ছাগল ছিল, এমনকি বাড়ির মুরগিও মনে করেন ঠিক আছে 8,000 টাকার মুরগিও বিক্রি করছিলাম। আর আমার একটা ধানের জমি ছিল, ওটাও বিক্রি করছিলেন? ওটা বিক্রি না, ওটা কটে, আমরা বলি কটে। আচ্ছা, ওটাও ঠিক আছে কটে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর? এরপরে মনে করেন
এই টাকাটা ঠিক আছে সবাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক আছে টাকাটা জমা নেয়, কিন্তু ওনারা ঠিক আছে প্রথমেই বলে যে এই দেশ থেকে ভিসা নেয়, ভিসা হলে ঠিক আছে ইন্ডিয়ায় যেতে হবে। কিন্তু আসলে ইন্ডিয়া কোন পথ দিয়ে যাবে এটা তো ঠিক আছে কোনোদিন যাই নাই, জানিও না। হঠাৎ পাসপোর্টের সব কিছু ঠিক আছে আমাদের কাছেই, ওনারা খালি ফটোকপি নিছে, ছবি নিছে, আর কম্পিউটারে বানানো ঠিক আছে আমাদেরকে কিছু কাগজপাতি দিছে, এগুলো তোমাদের ভিসা। আসলে এই ভিসা যে কী জিনিস, কোথায় চেক করবে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের নলেজে ছিল না, জানা ছিল না। আমাদের জানাও ছিল না। আমরা তো অন্ধবিশ্বাস হয়ে গেছি যে একই বাসায় থাকি, ওনারা কি আর আমাদের সাথে মিথ্যে বলবে। পরে মনে করেন আমাদেরকে ঢাকায় নিয়ে আসে, ঢাকার থেকে নিয়ে যায় আমাদেরকে আপনার কক্সবাজার। কক্সবাজার নেওয়ার পরে আপনি ঠিক আছে ওখান থেকে তখন আমি বললাম ঠিক আছে এই নদী পথে ঠিক আছে এদিক দিয়ে কি যাওয়া যাবে, হ্যাঁ এই দিক দিয়ে ঠিক আছে ইন্ডিয়া যাওয়া যাবে। কিন্তু ওনারা ঠিক আছে আমাদেরকে ইন্ডিয়ায় নেয় নাই, আপনি নৌকায় করে ঠিক আছে আমাদেরকে নিয়ে গেছে মায়ানমারে। আচ্ছা, মায়ানমারে নেওয়ার পরে ঠিক আছে আপনার ওদের সাথে বলা ছিল এটা তো ঠিক আছে, পরে মনে করেন বলে দিছে ওনারা ঠিক আছে আমাদেরকে নিয়ে যাইতে 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 তো একটা পাহাড়ের মতো জঙ্গল পাহাড় ঠিক আছে, যেখানে লোক বসবাস কিছুই নেই। বলতেছে ঠিক আছে তোমরা এখানে নামো, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে ঠিক আছে পরে উঠো। তো বেডিংপত্র বলছে ঠিক আছে জিনিসপাতি তেমন একটা নিবা না, যার যার কান ব্যাগ। ওখানে যাওয়ার পরে ঠিক আছে তোমাদেরকে যদি কোনো সহযোগিতা লাগে ঠিক আছে আমি হেল্প করব। পরে আমাদেরকে ওখানে নামাই দেওয়ার পরে ঠিক আছে এই যে নৌকাটা ওখান থেকে ঠিক আছে উধাও হয়, আর আমরা ঠিক আছে মনে করেন খুঁজে পাই না। তো ব্যাগের মধ্যে অনেকের হয়তো বা কারো 1 বোতল পানি ছিল, কারো হালকা খাবার ছিল, এরা মনে করেন 1 দিন 2 দিন ঠিক আছে চলে যায় আর কি। 2 দিন পরে দেখি আপনার মায়ানমারে কিছু কিছু লোক কোনো বাংলা কিছুটা বুঝে, কিছু বলতে পারে। তো এক লোক, ওনার নামটা হলো কি আপনার আবু উমর নামে এক লোক, আপনার ওনার মাছ ধরা নৌকা নিয়ে ঠিক আছে এই সাইড দিয়ে আস্তে আস্তে এখানে। তখন আমি ঠিক আছে ওইদিকে গেলাম, তো ওনার চেহারা দেখে বুঝতে পারলাম যে উনি মুসলিম। সালাম দিলাম, তো উনি হিন্দি বলতে পারে ঠিক আছে, বাংলা কিছু কিছু বলতে পারে। পরে আমি দেখেছি ওরে ঠিক আছে ভাঙে বললাম যে দেখ আমাদের কোথায় 2 দিন যাবত এখানে ফালাই রাখছে, আর যেখানে রাখছে ওখানে পাহাড় আশেপাশে ঠিক আছে, যদ্দূর হাঁটছি কোনো ঘর বাড়ির কোনো দেখি নেই। উনি বলছে যে আমি আমার এলাকা থেকে 8 কিলোমিটার দূরে আসছি, 8 কিলোমিটার দূরে, তো যেখানে আছে সেখান থেকে তো বাড়ি ঘর দেখার মতো কোনো বুদ্ধিই নেই। পরে উনি ঠিক আছে উনি কী করলো, দেখ এখন আমি যদি ঠিক আছে তোদেরকে এই নৌকা দিয়ে ঠিক আছে মানে দিয়ে আসতে যাই, এই নৌকায় সম্ভব না। পরে আমার কাছে তখন $700 ছিল। আমি আমাদের কাছে যার কাছে যেভাবে ঠিক আছে আমাদেরকে বাংলাদেশ পর্যন্ত ঠিক আছে পৌঁছায় দেন। মানে আপনারা তখনই বুঝতে পারছেন যে আপনাদেরকে ফান্দে ফেলে এখানে রেখে ফেলে ঠিক আছে চলে গেছে। আমরা প্ল্যান করতেছি যে বাসায় যাওয়ার বাইকনারে ঠিক আছে ধর্ম, ওখান থেকে যখন এই বিপদে পড়ছি তখন ভাবতেছি ঠিক আছে ওর বাইকনারে ধর্ম। পরে মনে করেন ঠিক আছে আমরা ওখানে ঠিক আছে ওনারে বললাম, পরে উনি একটা নৌকা ঠিক করে দিল। আসলে যারে ঠিক করে দিচ্ছে ওরাও অনেক ডেঞ্জার, মনে করেন নৌকা ওঠার পর যার কাছে যা ছিল মনে করেন সব নিয়ে নিছে। হ্যাঁ সবই নিয়ে নিছে। নেওয়ার পরে মনে করেন ওরা অনেক ঘুরাইছে পানির মধ্যে, আমাদেরকে ঘুরায় ওরা মানে টাইম সেট করছে যে কোন টাইমটা ওদেরকে ঠিক আছে মানে ওই বাংলাদেশের কোনো একটা পারে ভিড়াই দিলে, মানে বাংলাদেশের কোস্টগার্ড অথবা যারা তার বিজিবি এদের চোখে যেন না পড়ে, ওরা ঠিক আছে ওই টাইমটা ঠিক আছে মেনটেন করে মনে করেন আইসা আমাদেরকে এক জায়গায় এরকম অনেক রাতের বেলা নামাই দিয়ে গেছে। নামাই দেওয়ার পরে ওখান থেকে মনে করেন কাছে কোনো টাকা পয়সা নাই, পরে মনে করেন এই সব এত 7 জন লোক, এই 7 জন লোক ঠিক পরে একজন মনে করেন এই কোথায় ঠিক আছে আপনার নাম্বার মুখস্থ ছিল, নাম্বারে ফোন দিয়া টাকা ট্রান্সফার করায়া তার মনে করেন ঠিক আছে 4 জন চলে আসছে। আর আমি হলো গিয়া আপনার এই মডার্ন আপনি কক্সবাজার থেকে ঠিক আছে ঢাকা হয়ে আপনার রাজশাহী পর্যন্ত মডার্ন একটা গাড়ি চলতো। চলে আসার পরে ঠিক আছে যে দ্বিতীয় বিয়ে করলাম, একটা বাচ্চা তো নষ্ট করলাম, আবার মনে করেন চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে ঠিক আছে কাজ করতে করতে ঠিক আছে এই টাকাটা তুলতে পারলেন না। ওই বাসায় আসার পরে মনে করেন ওদেরকে তো আর পাই নাই। আমাদেরকে যখন ঠিক আছে ওরা এখান থেকে মানে যখনই আমাদেরকে চিটাগাঙ্গের দিকে ঠিক আছে রওনা হয়েছি, ওরা মনে করে এখান থেকে বাসা টাসা সব ক্লোজ করে ঠিক আছে
চলে গেছে। ওরা তো জানে যে আমরা তো এদেরকে ধরবে ধোকা আমাদেরকে, দিতেছি, হ্যাঁ। ধোকা দিতেছি। ওরা কোনো ফেরত আসলেই তো আমাদেরকে খুঁজবে। আইসে দেখি ঠিক আছে বাসায় লোক নেই। বাইরে বললাম ঠিক আছে ওনারা কই? বললো ঠিক আছে যে ওরা চলে গেছে। পরে বললাম এমন এমন ঘটনা। ঘটনা এখন কি আমরা কি করবো? যাক, ওখান থেকে গেলো। পরে মনে করেন চাকরি নিলাম। চাকরির এক পর্যায়ে ঠিক আছে আবারও কনসেপ্ট করলো বাচ্চা। কিন্তু তখন আমার মাথার মধ্যে ঠিক আছে অনেক মানে টেনশন চলে আসলো, যতগুলো টাকা নষ্ট করলাম, কি করবো এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো? এখন যদি ঠিক আছে বাচ্চা নেই তাহলে ওর চাকরিটা বন্ধ হয়ে যাবে। চাকরিটা যখন বন্ধ হয়ে যাবে তখন ঠিক আছে আমার তো একা সংসার চালানোর সমস্যা, বাপ মারে চালানোর সমস্যা। পরে মনে করলাম ঠিক আছে ওরে আবারও মনে করেন এই বাচ্চাটা নষ্ট করাইলাম। আবারও বাচ্চাটা নষ্ট করলাম, করার পরে আবার কিছুদিন অসুস্থ ছিল, ওষুধপাতি খায় সুস্থ হইল। এরপরে মনে ওর সাথে একটা ঝগড়া সৃষ্টি হওয়া শুরু করলো, তুমি আমার 2টা সন্তান নষ্ট করছো, তুমি মানুষ না, অনেক রকম গালাগালি। এক পর্যায়ে মনে করেন ঠিক আছে ও চলে যাওয়া নিজে ডিভোর্স দেয় আমারে। নিজে ডিভোর্স দেওয়ার পরে তখন আমি ওই এলাকার থেকে অন্য এলাকা চলে যাই। অন্য এলাকায় চলে যাওয়ার পরে ঠিক আছে আবার চাকরি করতে থাকি। চাকরি করতে করতে অন্য আরেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায় আর কি। সম্পর্ক হওয়ার পরে মনে করেন 4 মাসের মাথায় আবার আরেকটা বিয়ে করি। এটা আমার 3 নাম্বার বিয়ে। আচ্ছা, এটা আমার 3 নাম্বার বিয়ে। ওই মেয়েটার সাথে 3 নম্বর বিয়ে যখন করেছেন তখন বয়স কত আপনার? 3 নাম্বার যখন বিয়ে করছি তখন আমার বয়স হলে 18 বছর। এর আগে আরো 2টা আছে। ফার্স্ট প্রথমটা বিয়েটা 14 বছর। চিন্তা করুন অবস্থা। ওকে, 3 নম্বর বিয়ে, তারপর? পরে এরপরে বিয়ে করলাম। বিয়ে করার পরে এটা আমার বাড়ির থেকে জেনে যায় আচ্ছা, যে প্রথম যে বিয়ে করেছিলাম এটা তো জানতো, দ্বিতীয়টা জানে না, তৃতীয়টা ঠিক আছে জেনে গেছে। জেনে যাওয়ার পরে প্রথম যে ওয়াইফ উনি কোনো আমাকে ডিভোর্স দেয় নাই। ওই অবস্থা ও ওর মতো, আমি আমার মতো। পরে ও জিনিসটা আমার কোনো ফ্রেন্ড সাইকেলের দ্বারা জানতে পারে, তো ও আমাদের বাড়িতে চলে যায়, যা বলে দেখেন আপনার ছেলে এই কাজ করছে। তো দেখ আমার বাবা, আমার এক চাচা, ওনারা একটা বুদ্ধি পরামর্শ করে আমাকে মিথ্যা কথা বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে আমাকে আটকায় ফেলে 3 নম্বর বিয়েটা করার পরে। হ্যাঁ, আটকায় ঠিক আছে মানে কাজী ডাক দিয়ে ঠিক আছে আমাকে মনে করেন ওই মেয়েটারে ডিভোর্স দেওয়া হয়। 3 নম্বর মেয়েটাকে? হ্যাঁ, কিন্তু যে কদিন ছিলাম ওর সাথে ওই অবস্থায় মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এটা আমি ওখান থেকে যখন আসি ডিভোর্স দিয়ে দিছে। এখন আমার তো ঠিক আছে মাথা নষ্ট হয়ে গেছে যে না এই কাজগুলো ঠিক আছে কি কাজ করতেছে, এগুলো তো ঠিক আছে একদম ঠিক হচ্ছে না। পরে মনে করেন বাড়িতে আমার ঠিক আছে বাড়িতে বলে দিল তোর আর ঢাকা যাওয়া লাগবে না, ঠিক আছে তুই বাড়িতে কাজ করবি, অন্যের কাজ করবি, তাও ভালো। কিন্তু আমার ঠিক আছে আমার তো আর ভাল লাগে না। আমি মনে করেন ঠিক আছে পালাইয়া ঢাকা চলে আসি। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস অনুষ্ঠান চলাকালীন সময়। ওই যে ডিভোর্স লেটারটা যে পাঠায় দেয় আমার জোরপূর্বক, যে আমার বাপ মায় যে মেয়েটার 3 নম্বর বিয়েটা যে ডিভোর্স দেওয়া, ওই পেপারটা যখন কুরিয়ার সার্ভিসে ধরেন আজকে পাঠাই দিছে, ওরা তো কালকে বিকেলের মধ্যে পেয়ে গেছে। এই মেয়েটা তো ঠিক আছে মনে করেন অনেক কান্নাকাটি করে ঠিক আছে মেয়েটার বাপ মা মনে করেন দেশে পাঠাই দিছে, ওদের যে দেশের বাড়ি সেখানে পাঠাই দিছে। সেখানে যখন পাঠাই দিছে তখন মনে করেন আমি তো ঠিক আছে এখন আইসা যখন যাব আমি তো ভয় পাচ্ছি যে ডিপোজিট লিটার যে ঠিক আছে 2 দিন 3 দিন আগে দেওয়া হয়েছে, আমি যদি এখন যাই যদি আমার আটকায় দেয়, তা এটা একটা ভয়। কিন্তু সেখানে আমার ওই মেয়েটার কাবির নামাই ছিল 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা। তখন আমি আমার মার সাথে যোগাযোগ করলাম যে এই মেয়েটার যে ঠিক আছে ডিভোর্স দিলে নাকি টাকা দিতে হয়, ঠিক আছে টাকা দিবে কে? তখন আমার মা কি করলো, কয় বাবা জীবনে ভুল যা করছো ঠিক আছে আমি তোরে টাকা দিতেছি। আমার নানির বাড়ির যে একটা অংশ ছিল সেটা আমার বিক্রি করে ঠিক আছে আমাকে টাকা দিছে। এই টাকাটা আমি সরাসরি না আরেকজনের হাত পাশে আমি মেয়েটার কাছে দিয়ে দিছি। আচ্ছা, দেওয়ার পরে মেয়েটা হঠাৎ আমারে তখন ফোন দিছে একদিন, দিয়ে অনেক কান্না করতেছে কেন ঠিক আছে আমি তো বুঝতে পারি নাই। প্রথম 1 সন্তান নষ্ট, দ্বিতীয় বিয়ের দুই সন্তান নষ্ট, তৃতীয় বিয়ের আরেক সন্তান। 3টার বেলা ওর যে প্রেগনেন্ট ছিল আমি তো জানতাম না, ডিভোর্স আমার জোর করে দেওয়া হয়েছে। কাঁদতেছে। পরে বললাম ঠিক আছে কেন কান্দার কারণ কি? কয় যে গতকালকে বাচ্চাটা নষ্ট করছি। তখন মনে করেন মাথা টাথা ঠিক আছে পুরো নষ্ট হয়ে গেছে। যাক, মানে 4টা সন্তান আপনি এভাবে মেরে ফেলেছেন? 4টা আরও আছে, সামনে আরেকটা আরও আছে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এরপরে মনে করেন ওখান থেকে আমি তখন ঠিক আছে একটু উন্মাদ, মানে কাজ ভাল লাগে না, খাওয়া ভাল লাগে না, ঘুম ভাল লাগে না, এভাবে চলতে থাকে। তো যেখানে ছিলাম ওখান থেকে ঠিক আছে জায়গা চেঞ্জ করে বন্ধুরা থাকতো অন্য জায়গায়, সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আপনার বৈশাখে
অফিসের মধ্যে বৈশাখী অনুষ্ঠান। তো বৈশাখী অনুষ্ঠানের মধ্যে মনে করেন ঠিক আছে কোনায় একটা চেয়ারের মধ্যে আমি চুপচাপ বসে আছি। তো একটা মেয়ে মনে করেন ওই নৃত্য দেয় তো অনুষ্ঠানের মধ্যে, তো নৃত্য দেওয়ার এক ফাঁকে হয়তো বা আমার খেয়াল করছে যে চুপচাপ বসে আছে, সবাই আনন্দ করতেছে, নাচতেছে, তালি দিচ্ছে, অন্যরকম ব্যাপার। তো মেয়েটা ওই ফ্যাক্টরিতে, আমি ওই ফ্যাক্টরিতে চাকরি করে। তো মেয়েটা পরে আমার সাথে এসে বললো ঠিক আছে কী ব্যাপার, কালকে অনুষ্ঠান দেখলাম কোনো একবার নিজম এই সেই নাচছে গাইছে কত আনন্দ করলো, আপনাকে দেখলাম এরকম চুপচাপ কেন? এমনি। তো মেয়েটা বললো আপনি ফোন নাম্বারটা দেন, একসাথে কাজ করি একই ফ্যাক্টরিতে একই অফিসে। তো ফোন নাম্বারটা দিই, পরে বলে আমরা সম্পর্ক করবো, প্রেম করব। পরে আমি কই আসলে এটা আপনার 4 নাম্বার বিয়ে? 4 নাম্বার সম্পর্ক আর কি, মানে যেই কদিন সম্পর্ক হয়েছে সেটা বলতেছি আর কি। তো আমি বললাম কার সাথে সম্পর্ক করার আগে তার সম্বন্ধে জানতে হয়। কি জানবো? আমি কই এর আগে আমি বিয়ে করছিলাম। কয়টা করছি এগুলো বলি নাই, যে বিয়ে করছিলাম আমি কোনো, ঠিক আছে আসলেই ভালো না। হ্যাঁ চেহারা দেখতে তো এটা মনে হয় ঠিক আছে, যে মানে বিয়েই করেন নাই। আমি না সত্যি বিয়ে করেছিলাম। আমি সত্যি বলছি, কিন্তু ও ফান মনে করে নিছিল যে হয়তো বা আমি দুষ্টামি করে বলছি। তো এক সময় আমার সাথে কথা বলতে বলতে বেশি দিন না, 1 মাস 1.5 মাস 2 মাস, এরপরে মনে করেন ওকেও বিয়ে করে ফেলি। এটা আপনার 4 নাম্বার বিয়ে? 4 নাম্বার বিয়ে। এবং 4 নাম্বার বিয়েটা হয় কত বছর বয়সে? তখন 20 বছর বয়স। 20 বছরের মধ্যে আপনি 4টা বিয়ে করেন? 4টে বিয়ে করছি। ঠিক আছে, ওকে। তারপর এরপরে বিয়ে করছি, বিয়ে করার পরে চলতেছে, কাজ করতেছি, খাচ্ছি, বাড়িতে টাকা দিচ্ছি। হঠাৎ করে আম্মা অ্যাক্সিডেন্ট করে। আমার আম্মা মানে আমাদের যে ঘর, মানে মই আছে না, মই দিয়ে ঘরের উপরে উঠছিল, ওখান থেকে পড়ে যায়? হ্যাঁ। তো পড়ে যাওয়ার পরে আপনার মেরুদণ্ডের 4টা হাড়, ওহো, 4টা হাড় নষ্ট হয়ে যায়। আর যেটাকে পাঁজর বলি, যে পাঁজরের হাড়, এটা 3টা নষ্ট হয়ে যায়। পরে ওই মুহূর্তে পরে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছে। রাজশাহী মেডিকেল থেকে বলছে এটা আর সম্ভব না, ভালোই হবে না। তাই ওখান থেকে মোটামুটি স্যালাইন মেলেন, ওষুধপাতি মোটামুটি দিয়ে চেক আপ করে ওখান থেকে বলে দিছে যে একটা লোক সবসময় তার পাশে থাকতে হবে, উনি রান্না বান্না কাপড় ধোয়া কোনো মানে ভারী কাজ করতে পারবে না। পরে বাড়িতে নিয়ে আসলাম। তখন এর বললাম যে তোমার চাকরি করা লাগবে না, আমি যত কষ্ট করি তুমি বাড়িতে যাও। তো রাজশাহীতে যে কদিন ছিল, এখানে মনে করেন প্রায় 70-80 হাজার টাকা শেষ করে ফেলছি। জি, মানে কোনো কিছুই হয় নাই। কিন্তু মা যখন কান্দে, ঠিক আছে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। তখন মারে নিয়ে আসলাম ঢাকা মেডিকেলে, ঠিক আছে, নিয়ে আসলাম, চেক আপ করাইলাম, দেখাইলাম, 1 মাস আমার কাছে রাখলাম। আমি অলরেডি কী করতেছি, নিজে চাকরি করতেছি, এই টাকা দিচ্ছি, এবং বন্ধু বান্ধব যারা ছিল অফিসের তাদের কাছ থেকে আরো 1,000, 2,000, 5,000 এমন করে ধার করা শুরু করছি। পরে মারে দেখাইলাম, ঠিক আছে, ওই ডাক্তার একটাই কথা, ঠিক আছে, কোনো কাজ কাম করা যাবে না, মোটামুটি চলতে পারবে আর কি। আচ্ছা, কোনো কাজ করতে পারবে না। পরে কিছুদিন রাখার পরে আবার বাড়িতে দিয়ে আসলাম। কিন্তু তখন আমার ওয়াইফরে বললাম যে বাড়িতে যাও, বাড়িতে যাও, আমার কাছে থাকবে। এখন ও বাড়িতে থাকবে না। জি, বাড়িতে থাকবে না, ঠিক আছে, যে তুমি যেখানে থাকবে এখানে থাকবা, তোমার কাছে থাকবো। আমি দেখো মা তো, তার তো ঠিক আছে ফেলে দেওয়া সম্ভব না, তুমি যেভাবে উঠতেছো আমার বাড়িতে থাকো। ডাক্তার তো বলে দিছে, কারণ ঢাকা মেডিকেলতে যখন আমার সাথে ছিল, ডাক্তার বলছে যে এটা সবসময় একটা লোক রাখবে। ওর মনে, ঠিক আছে, একটাই যে সবসময় যদি, ঠিক আছে, আমি ওখানেই থাকি, তাহলে তো এখানে আমার হাজবেন্ড কি করবে না করবে দেখতে পারবো না। একটা জিনিস অন্য পর্যায়ে নিয়ে গেছে। পরে অনেক বলার পরেও, ঠিক আছে, যায়নি। মনে করেন একটা মন মালিন্য, ঠিক আছে, সৃষ্টি হয়ে যায়। পরে মনে করেন ওর পেটে তখন আপনার 1.5 মাসের প্রেগনেন্ট, 45 দিনের প্রেগনেন্ট। এটা পঞ্চম, মানে 5 নাম্বার বাচ্চা আর কি। আগে 4টা, এটা 5 নাম্বার। এই বাচ্চাটাও নষ্ট করেছেন কি করেননি সেটা জানতে চাচ্ছি। নষ্ট করেছি। তাহলে আমার আর স্টোরির দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এছাড়া আর কি করেছেন আপনি এই নষ্ট ঘটনার প্রেক্ষাপটে? আমরা একটু সামনের দিকে যাই। অন্য কোনো ভুল বা অপরাধ যেগুলো আপনি আসলে আজকে কনফেস করতে চান? জি বলুন। এখানে এটা যখন করছি, এটা
ওটা যাবে না পরে যখন এক মুহূর্তে ঠিক আছে একটু মলমলের কাটাকাটি হয়েছে, তখন মনে করেন মানে বললাম তাহলে তুমি আমার কাছে ঠিক আছে চলে যাও। হুম পরে মনে করেন ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করে ঠিক আছে যে বাচ্চা ফেলাই দেবো, তো ওর ফ্যামিলি নিষেধ করছে না, হুম বাচ্চা নষ্ট করা যাবে না। পরে উনি নিজে মেয়েটা মনে করেন ধরেন বাচ্চাটা নষ্ট করে ফেলছে, জি নষ্ট করে ঠিক আছে ও নিজে ডিভোর্স দিছে। আপনাকে দিয়ে ঠিক আছে ও চলে গেছে। তো যখন আমার বয়স 20 বছর, এরপরে আমি মনে করেন একদিন অসুস্থ হইলাম, এদিকে আমার আম্মা অসুস্থ, এরপরেও মনে করেন কলমিডুল্লা হসপিটাল আছে এখানে নিয়ে আসছিলাম। এরপরে আপনার সাভার জেনারেল একটা ক্লিনিক আছে এখানে নিয়ে আসছিলাম। টোটালি মনে করেন 1.5 বছরের মধ্যে প্রায় 3 থেকে 4 লাখ টাকা আমার চাকরি ঠিক আছে, আস্তে আস্তে বেতন বেশি হয়েছে এভাবে গেছে। আর ধার দেনা করতে করতে ঠিক আছে আপনার 1,95,000 টাকার ধার দেনা করছিলাম। আচ্ছা পরে মনে করেন চাকরির পাশাপাশি এখনও প্রতি মাসে মনে করেন বাড়িতে আমারে ওর ওষুধপাতি যা লাগে এগুলো বের করি, নিজে চলি। আর ওই রেঞ্জ যেগুলো আছে এগুলো আস্তে আস্তে মনে করেন 5,000 8,000 এভাবে দিতে আর কি, আর 95,000 টাকা ঋণ আছি। এটা ইনশাল্লাহ ঠিক আছে আর যতদিন লাগে এভাবে ঠিক আছে দিয়ে দিতে পারবো। তো যখন 20 বছর আমার বয়স, তখন একদিন অনেক অসুস্থ হওয়ার পরে তখন ঠিক আছে আমাকে মনে করেন সবাই তো যার চাকরি নিয়ে ব্যস্ত, সবাই যার অফিস চলে গেছে, আমি উঠে যে বাথরুমে যাব আমার সেটাও সম্ভব হচ্ছে না। পরে আমার খুব খারাপ লাগতো যে বিয়ের বয়স বাংলাদেশে নাকি 21 বছর, আমি 14 বছর প্রথমে বিয়ে করলাম, এরপরে 16 17 20 21 বছরের আগে আমি 4টে বিয়ে করে ফেলছি, 5টা সন্তান নষ্ট করছি। এটা মানে তখন থেকে আবার পুরো বিবেকটাকে মানে নাড়া দিছে আমার বিবেক নিজের মধ্যে থেকে। পরে মনে করে যে গত 8 বছর আমি কোনো মেয়ের সাথে মানে জড়াই না, এভাবেই ঠিক আছে চাকরি করছি, আমার আম্মাকে দেখি আর রেনপাতে যদ্দূর আছে এই আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। এভাবেই বর্তমানে সময় চলতেছে আমার। আপনার কেন মনে হলো যে রেডিওতে এসে এই গল্পটা আপনার বলা উচিত? রেডিওতে আসার আমার মূল কারণ যে প্রথমে যেটা বলবো আমি, কোনো শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় সে কোনো অপরাধ নিয়ে জন্ম নেয় না, ফার্স্ট। সেকেন্ড, শিশু জন্মের পরে ঠিক আছে বাবা মাকে ভাবতে হবে তাকে কি মানুষের মতো মানুষ করতে পারবো কিনা। সন্তান আমি মনে করি সন্তান নেওয়ার আগে ভাবতে হবে যে আমার আয় কত, ইনকাম কত, আমার কয়টা সন্তান আমি লালন পালন করতে পারবো, তাকে কি মানুষের মতো মানুষ করতে পারবো কিনা। অল্প বয়সে ঠিক আছে মানে তার কি বাড়ি ছাড়তে হবে কিনা। আমি এটাই বলবো ঠিক আছে সন্তান নেওয়ার আগে ভাবতে হবে বাবাকে মাকে, এক। দ্বিতীয়ত বিশেষ করে 10 বছর 8 বছর, আমি সচরাচর সবাই দেখে 10 বছর 15 বছর 8 বছর 6 বছর 7 বছর শিশুরা বাইরে অ্যাভেলেবল কাজ করতেছে। এই ধরনের এই যে কাজ, এই যে টাকার পিছে ছুটতেছে, এই টাকার পিছে ছুটতে যায়, কেউ টাকার পিছে ছুটতেছে, কেউ নেশার পিছে ঘুরতেছে, কেউ খারাপ হয়ে যাচ্ছে। তার উদাহরণস্বরূপ ঠিক আছে আমি যখন 1টা 2টা 3টে 4টে বিয়ে করছি, 5টা সন্তান নষ্ট করছি আমার নির্দিষ্ট বিয়ের বয়স হওয়ার আগে। আসলে কেউ আমাকে ঠিক আছে কখনোই বলে নাই যেটা করো না, বন্ধু বান্ধবের সাথে চলছি আর বিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে করে ফেল। কিন্তু তারাও কোনো এরকমই আমার মতোই বয়স ছিল। কিন্তু আমি এটাই বলবো গার্জিয়ানদেরকে, আপনি 5টা বিয়ে কি এটা কি গার্মেন্টসে থাকা অবস্থায় কাজ করেছেন, এই কাজগুলো করেছেন? মানে 5টা মেয়ে গার্মেন্টসের মেয়ে ছিল না 4টে গার্মেন্টসের এবং 5টা সন্তান নষ্ট করছে আর কি। আমি এটা রেশিওটা জানি না, আমি এটার পরিসংখ্যানও জানি না, এটার উপরে কোনো ধরনের কোনো কাজ করা আছে কিনা সেটাও জানি না। একটা হচ্ছে যে গার্মেন্টসে যেই সব ছেলেমেয়েরা কাজ করেন তাদের আসলে সামাজিক মনোবিকাশ এটা আসলে প্রপারলি হওয়া উচিত এবং সেটা নিশ্চয়ই তাদের আছে। তারপরেও এই জায়গাগুলো আমি যেমন বেশ কয়েকটা জায়গায় আমি দেখি যে এই ধরনের কেসগুলো, মানে আমার অনুষ্ঠানে আমি যেটা পেয়েছি আমি সেই অভিজ্ঞতার আলোকেই বলে থাকি, সেটা হচ্ছে বিয়েটা করা অনেক ইজি মনে হয় আমার কাছে, কেন জানি যে এই ধরনের কেস আমরা অনেক বেশি পাই গার্মেন্টসের ক্ষেত্রে। আমি ঠিক